আছে পুট অপশন না কল অপশন? পুট অপশন। পুট আচ্ছা অপশন ভাই। দাঁড়ান, আমার স্ক্রিনটা বেস শেয়ার কারেন্সি দিচ্ছি। যেহেতু ভাই পাউন্ড, তাহলে বেস কারেন্সি অনুযায়ী হওয়ার কথা ছিল না 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 নাকি? ভাই, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, কোয়েশ্চেনটা তো আমার কাছে খুব স্ট্রেট ফরওয়ার্ড লাগছে। জেএইচএল উইল রিসিভ, আপনি এই পরিমাণ রিসিভ করবেন তাই না? এটা কি বা কি রিসিভ করবেন? ইউরো রিসিভ করবেন না? হ্যাঁ রিসিভ করবো। তার মানে এখন ইউরো কি করতে হবে? ইউরোটাকে কি করে দিবেন? ইউরো সেল করবো ভাই। আচ্ছা, ইউরো সেল করে দিবেন। তাহলে এই দুইটার মধ্যে আপনাকে যদি বলা আছে 3 মান্থ কারেন্সি কল অপশন অন এত, মানে 5.3 উপর কি আপনি 5.3 ইউরোর কি কল নিবেন নাকি 5.3 ইউরোর পুট নিবেন? ইউরোটাকে কি করবেন? সেল ইউরোটা করবেন। সেল করবো। হ্যাঁ। তাহলে ইউরোর কি পুট নিবেন নাকি কল নিবেন? আচ্ছা ওই ক্ষেত্রে ইউরো চিন্তা করলে তো ভাই পুট অপশন নিবো। মানে আপনি মানে আমি আমার জিনিসটা ইউরো কারেন্সিটা চিন্তা চিন্তা করবো করা না। কেন লাগবে? মানে ভাইয়া, দেখেন দেখেন, আমি খুব সিম্পলি জিনিসটাকে আগাচ্ছি। এত এখানে পেঁচানোর দরকার নাই, একদম সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ইংলিশ। 5.3 মিলিয়ন ইউরো রিসিভ করবেন, রাইট? হ্যাঁ ভাই। এটাকে সেল করতে হবে, ইউরোটাকে সেল করে দিতে হবে। আর আমাকে এখানে কি বলছে? পুট অপশন অন 5.3 মিলিয়ন ইউরো। পুট অপশন মানে কি? 5.3 মিলিয়ন কি করবে? ইউরো কি করবে? সেল করবে। সেল করবো। আচ্ছা তাহলে আচ্ছা। আপনি কোনটা নিবেন? পুট অপশন অন 5.3 মিলিয়ন ইউরো। জি ভাই বুঝছি না আমি আচ্ছা, বুঝছি ভাই। ওকে। আর কেউ মনে হয় কেউ কোয়েশ্চেন করছেন, আর কিছু জিজ্ঞেস করছেন নাকি? নয়ন আচ্ছা ভাই ভাইয়া, মনে হয় কিছু বলছেন। ভাইয়া, 7 নাম্বার প্রশ্নটা একটু যাওয়া যাবে ভাইয়া? 7 নাম্বার কোয়েশ্চেন, আচ্ছা হ্যাঁ বলেন, 7 নাম্বারে কি ভাইয়া হয়েছে? ভাইয়া, এখানে 7 নাম্বারের মধ্যে এই আপনার ওই আমার রিসিভেবল হচ্ছে 1.2 মিলিয়ন, পেয়েবল হচ্ছে 1.6 মিলিয়ন। তাহলে আমাকে আরো 4 মিলিয়ন ইউরো পে করতে হবে। আচ্ছা হ্যাঁ, পে করতে হবে, ওকে। তাহলে আমার এখানে যদি পে করতে হয়, তাহলে আমার আমার এক্সারসাইজ প্রাইস পুট অপশনের ক্ষেত্রে আমার এক্সারসাইজ প্রাইস আছে 1.269। ঠিক আছে? আচ্ছা যেহেতু আমি পে করব, সেক্ষেত্রে আমি ছোটটা নিব না, 1.2350। আচ্ছা দাঁড়ান, আপনি এখানে কোনটার কথা বলছেন? আমি এখানে ভাইয়া এই যে এটা এটা এবং এইখানে এইখানে কোন রেটটা অ্যাপ্লাই হবে হ্যাঁ এটার হ্যাঁ, কথা মানে বলছেন? এখানে এখানে হ্যাঁ, এখানে রেটের না, বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমার রেট যদি 1.2350 হয়, হুম। আর আমার এক্সারসাইজ প্রাইস হচ্ছে 1.269, যেটা বেশি। তাহলে যেহেতু আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি পেমেন্ট করছি, সেজন্য তো আমি বেশিটা নিচ্ছি, তাই তো? জি জি রাইট। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এই যে আমার যে এই জায়গায় একটু কনফিউশন ছিল, জাস্ট এটা ক্লিয়ার করার জন্য, আর কিছু না। জি না না ঠিক আছে, এটা এটা তো ওকে, কারেক্ট, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, বাকিরা আই এম নট শিওর, বাকিরা আপনারা সবাই প্র্যাকটিস করেছেন কিনা, বাট আমি বারবার রিকোয়েস্ট করি এনার, আমি যে অঙ্কগুলো করতে বলেছি এগুলা অবশ্যই অবশ্যই বাসায় সলভ করে যাবেন। এটা যদি সলভ করে যান, আশা করি চ্যাপ্টার 9 and 10 থেকে যে অঙ্কগুলো আপনাদেরকে দিবে ডিউরিং দ্য এক্সামস, এগুলোতে আপনাদের আর কোনো সমস্যা হবে না আমি আশা করছি। বাট এই জিনিস, এই সেলফ টেস্ট গুলো একটাও মিস দেওয়া যাবে না। ওকে, সো ভাই 2 নাম্বারটাতেও কেন পুট অপশন করলো? কোনটা? কোয়েশ্চেন নাম্বার 2? জি ভাই। কোয়েশ্চেন নাম্বার 2, আচ্ছা ওকে, এখানে আসেন। সো দিস ইজ এটা হলো কি আপনার ট্রেডেড অপশনস, তাই না? জি ভাই। ট্রেডেড অপশন ইজ সিমিলার টু হোয়াট? ফিউচার। ফিউচার, ওকে, ভেরি গুড। তাহলে ফিউচারের ক্ষেত্রে আমরা যে ডিসিশনটা নেই, যে ফিউচারের ক্ষেত্রে ওয়েদার উই শ্যাল গো ফর বাই অথবা সেল ফিউচার, সেটার এই ডিসিশনটা আমি কিসের বেসিসে নেই? যে অ্যাকচুয়াল মার্কেটে যা করব ফিউচার মার্কেটে তাই করব। আর এই কনসেপ্টটা কি মনে আছে? জি ভাই। ওকে, তাহলে অ্যাকচুয়াল মার্কেটে আমি কি করব? আমাকে এই পরিমাণ একটা পেমেন্ট করতে হবে। তাহলে অ্যাকচুয়াল মার্কেটে হোয়াট উইল আই ডু? আমি বলেন তো, অ্যাকচুয়াল মার্কেটে কি হবে? কোন কারেন্সি বাই করব আর কোন কারেন্সি সেল করব? হ্যাঁ, ওই যে পাউন্ডটা সেল করব আর ডলারটা কিনবো। ভেরি গুড, আমি একজন ইউকে কোম্পানি, তার মানে আমার হাতে আছে পাউন্ড, আমার একটা পেমেন্ট করতে হবে ডলারে, তার মানে পাউন্ডটাকে আমি সেল করব আর ডলারটাকে বাই করব। ওকে, জি।
এই সেম কাজটাই এখন আমি ফিউচার মার্কেটে যে করব। ফিউচার মার্কেটে যে কি করব, পাউন্ডটাকে সেল করব, ডলারটাকে বাই করব। এই যে ফিউচার মার্কেট এবং ট্রেডেড অপশনস আমি বলেছি সেম মেকানিজম, সেম কনসেপ্ট, তাই না? এখানে জি কন্ট্রাক্ট সাইজ অর্থাৎ এই যে দেখেন এখানে বলা আছে 10,000 কি 10,000 পাউন্ড। তার মানে এখানে যে ট্রেডেড অপশনে যে মার্কেটটা আছে, মার্কেটটা কোন কারেন্সিতে আছে? পাউন্ডে। মার্কেটটা আপনার পাউন্ডে আছে। সো আপনি অ্যাকচুয়াল মার্কেটে পাউন্ড কি করছেন, বাই করছেন না সেল করছেন? সেল করতেছি। তাহলে এই ট্রেডেড অপশন মার্কেটে পাউন্ডটাকে কি করবেন? সেল করবো। সেল করা মানে কি করা? পুট। হ্যাঁ, বুঝতে পারছি। এবার হয়েছে? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। এনিথিং এলস? আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ভাইয়া, হুম। এমনি ভাইয়া এই কল অপশন আর পুট অপশন এই ওইটা তো বলা আছে যে ওই জন্য আমি ধরতে পারছি। হুম। আচ্ছা, বুঝি নাই ভাইয়া, কি বললেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলতেছি হ্যাঁ বলেন, আমি আপনার যে ওইটা প্রশ্নটা তো বুঝি ওই নাই, পুট শুনি নাই। অপশন কেন এই 5.3 ভাইয়া ওই পুট অপশনে ওই কিছুক্ষণ কোশ্চেন একটা করছিলাম যে সেল কোশ্চেন 3, হ্যাঁ ওইটা তো পুট অপশন এখানে ওইটা বোঝা গেছে। এমনি ভাইয়া এই পুট অপশনটা ইয়াটা আমার বেস কারেন্সি যদি বেস কারেন্সি কিছু বলা না থাকলে 5.3 যেটা আছে ওইটা যদি উল্লেখ না থাকতো, তাহলে এখানে বেস কারেন্সি যদি বাই করি তাহলে কল অপশন ধরতাম না। না 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 ভাই, শুনেন শুনেন, এখানে একটুখানি মুখস্থ করে ফেলছেন, মানে একদম সিম্পল জিনিস। আপনাকে কোন কারেন্সি, বেস কারেন্সি বলতে কি বোঝাচ্ছেন? আপনি কোয়েশ্চেনটা আবার করেন, হোম কারেন্সি ভাই। কোয়েশ্চেন কোথায় যাচ্ছি? আপনি বলতেছেন এই 5.3 আগে ইউরো যদি না থাকতো তাহলে কি হইতো, এটাই তো? হ্যাঁ ভাই, হ্যাঁ। অবশ্যই না দেয়া থাকবে ইউরো। 5.3 তো ভাই ওইটা মিলতেছে ইউরো 5.3টাই যদি উল্লেখ না থাকতো। আচ্ছা, সামহাউ কোনো না কোনো একটা ইন্ডিকেশন আপনাকে দেয়া থাকবেই, কারণ শুধুমাত্র পুট অপশন ডাজন্ট মেক সেন্স। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র পুট অপশন কথাটা বললে এটা মেক সেন্স করে না তো। কি পুট অপশন, কিসের উপর পুট অপশন? বুঝছি বুঝছি। এই জন্যই পুট অপশন অন। পুট অপশন মানে সেল করা। তাহলে আমি কোয়েশ্চেন করি ভাই, কি সেল করবেন আপনি? কি ডলার সেল করবেন, না ইউরো সেল করবেন, নাকি পাউন্ড সেল করবেন? কোন জিনিসটা সেল করবেন, কোন কারেন্সিটা সেল করবেন, এটা অবশ্যই মেনশন থাকতে হবে। ক্লিয়ার? বুঝছি ভাই, বুঝছি ভাই, জি ভাই, ধন্যবাদ। ঠিক আছে। সো মুভিং অন ওয়ান্স এগেন। এখানে অনলি 3জন বা 4জন আমাকে প্রশ্ন করছে, বাকিরা অবশ্যই অবশ্যই একটুখানি আপনারা বাসায় এই নিজে হোমওয়ার্কটা করে নিবেন, পড়াশোনাটা করে নিবেন, না হলে কিন্তু ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট ফর ইউ টু আনসার চ্যাপ্টার 9 এন্ড 10। কেউ আরেকজন মনে হয় কিছু বলছেন? ভাইয়া ইন্টারেস্ট রেট থেকে আমার একটা কোশ্চেন ছিল আর কি। ওকে, Slide ইন্টারেস্টেড number 5 কোয়েশ্চেন ছিল। আপনি ওই ওই যে আমার ওই শীটটা থেকে জি জি জি, ওই যে স্লাইডটা আপনি ছিল কি ইন্টারেস্ট রেট। সেলফ টেস্টের কোয়েশ্চেন গুলা করেছেন? সেলফ টেস্টার গুলো আমি সবগুলো করতে পারি নাই, আমি স্টার্ট করেছিলাম। যে পর্যন্ত করেছি মানে সেলফ টেস্টার ওরকম প্রবলেম ফেস করি নাই, বাট আমার পুরোনো যে ইন্টারেস্ট রেট থেকে একটা প্রবলেম ছিল আগে আর কি। ওটা ওকে একটু সলভ করলে আশা করি সবগুলো খেয়াল করতে পারবো। ওকে, দাঁড়ান স্ক্রিন শেয়ার দিচ্ছি। এখানে তাই না এটা? জি ভাইয়া জি। এটা তো মনে হয় বইয়েও এই কোয়েশ্চেন আছে, সেম কোয়েশ্চেন বইয়ের সেলফ টেস্টেও আছে। হ্যাঁ হ্যাঁ, বই হয়তো বা আছে, বাট আমার হচ্ছে একটা কোশ্চেন ছিল সেটা হ্যাঁ বলেন। এখন আচ্ছা, আমি মনে হয় আপনার কোয়েশ্চেনটা তখন দেখেছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? জি জি ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে। ফিউচার্স প্রাইস ছিল 87.25। তাহলে ফিউচার্স প্রাইস যদি 87.25 হয়, আমি যদি এই ফিউচারটা নিয়ে থাকি, তাহলে আমার এক্সপেক্টেড এফেক্টিভ ইন্টারেস্ট রেট ডিউ টু হেজিং, এটাই তো আপনার প্রশ্ন? তো এটাই জি জি 13, মানে এখানে কিন্তু অ্যান্সার কিন্তু ইআইআর 13% হয়েছে অ্যান্সার। মানে আপনার প্রশ্ন হলো 12.75 কেন হলো না, রাইট? হ্যাঁ সেম হওয়া উচিত না?
ওকে, ভেরি গুড, Ultimately ভেরি correct. গুড কোয়েশ্চেন। ওকে, এই তো তার মানে আপনারা জিনিসগুলাকে ভালো মতো অ্যানালাইজ করছেন, প্র্যাকটিস করছেন দেখে এই কোয়েশ্চেন গুলো আসছে। আই এম রিয়েলি গ্ল্যাড এই ধরনের কোয়েশ্চেন গুলো আপনারা করছেন। আচ্ছা, আমরা এটা দেখি। ওকে, এখানে আপনাকে কি বলছে, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইনক্রিজেস ফ্রম 13% বাই 2%, তার মানে ইন্টারেস্ট রেট কত অ্যাকচুয়াল মার্কেটে? 15 বলেন আমার সাথে অ্যান্সার করেন। হ্যালো, 15% হয়ে যায়। অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট হয় আমার 15%, and the futures market price moves by 2%. ফিউচার মার্কেট প্রাইস তাহলে কত হয়? 2% মুভ করে। মানে এটা মানে কি? ফিউচার্স মার্কেট প্রাইস কি হবে যদি 2% মুভ করে? এখন কত আছে? 87.25, এটাই তো ফিউচার প্রাইস না? জি, এটা কি হবে? এটা 2% মুভ করে, এটা 2% মুভ করা মানে কি? ফিউচার প্রাইস কমবে। ইয়েস, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ফিউচার প্রাইস 82% কি হবে? 87.25 -2 না? অলিউল ভাই বলেন। আমি লস্ট আর কি। লস্ট হয়ে গেছেন, আচ্ছা অসুবিধা নাই। অ্যাকচুয়াল মার্কেট and future market price in the case of interest rate futures, এটা যে ইনভার্স, এটা মনে আছে 100 মাইনাস আর। জি জি। আচ্ছা, আসেন অ্যাকচুয়াল মার্কেট, আপনার এই কনফিউশন গুলা ক্লিয়ার হওয়া দরকার আছে। অ্যাকচুয়াল মার্কেট ফর ইন্টারেস্ট রেট, ফিউচার মার্কেট ফর ইন্টারেস্ট রেট। অ্যাকচুয়াল মার্কেট হলো আর, আর ফিউচার মার্কেট হলো 100 মাইনাস আর। এটা ঠিক আছে? জি। অ্যাকচুয়াল মার্কেট ফর ইন্টারেস্ট রেট এটা যদি হয় 13, হ্যাঁ লেটস সে 13 যদি হয় তাহলে এটা হবে 100 মাইনাস 13, তাই না? জি জি। এটা যদি হয় 2% বাড়ে 15 হয় তাহলে এটা কত হবে? কমতেছে না? ইনভার্স না? Right. ইটস ইনভার্স, রাইট? জি জি। ওকে, তাহলে এখানে আসেন। আর এখানে বলছেন দ্য ফিউচার্স মার্কেট প্রাইস মুভস বাই 2%। ফিউচার্স মার্কেট প্রাইস মুভস বাই 2% মানে কত? 85.25। ওকে, ঠিক আছে অলিউল ভাই? এটা কি Hello? মানে আমি, হ্যাঁ আমি অতটুকু এটা বুঝতে পারছি, কিন্তু আচ্ছা, আমি এর পরের পয়েন্টটাতে আসতেছি। ফিউচার্স মার্কেট প্রাইস 85.25 মানে কি? অর এটাকে অন্যভাবে, এটাকে যদি আমি পার্সেন্টেজে স্টেট করতে চাই তাহলে কত হয়? 14.75। কত? 14.75, তাই না? জি জি। তাহলে একটা মজার কথা, আমরা বারবার যে একটা জিনিস ডিসকাশন করেছি যে অ্যাট ম্যাচিউরিটি, যখন ম্যাচিউরিটি হবে, ম্যাচিউরিটির সময় অ্যাকচুয়াল মার্কেট যেই রেট এবং ফিউচার মার্কেটের যে রেট, দুইটা রেট সেম হওয়ার কথা না অন ম্যাচিউরিটি? জি জি। ওকে, এবং এই কথাটাও আমি বলেছি, আই এম নট শিওর ইফ ইউ রিমেম্বার, দ্যাট ইজ আমি যে এফেক্টিভ যে এক্সপেক্টেড যে এফেক্টিভ ইন্টারেস্ট রেট ছিল ডিউ টু হেজিং 12.75, এটা আমি কখন অ্যাচিভ করতে পারবো? আই উইল অ্যাচিভ ইট অনলি যদি আমি এই ফিউচারটাকে ক্লোজ আউট করি অন ম্যাচিউরিটি। যদি ম্যাচিউরিটির আগে ক্লোজ আউট করে ফেলি তাহলে এই 12.75 আমি পাবো না, আমার এফেক্টিভ রেটটা ডিফারেন্ট হবে এবং এটাকে বলা হয় বেসিস রিস্ক। রাইট রাইট, এটা মনে আছে। হ্যাঁ, ডু ইউ রিমেম্বার দিস পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ মনে আছে এই পয়েন্টটা, কিন্তু কোশ্চেনে কিন্তু এমন কোনো ইন্ডিকেশন নাই যেটা থেকে আমি বুঝবো যে এটা ম্যাচুরিটির আগে আমার সেটেল হয়েছে। আচ্ছা, কোয়েশ্চেনে আপনাকে ইন্ডিকেশন নাই ডাইরেক্টলি, বাট ইনডাইরেক্টলি তো বলা আছে। এই যে ইনডাইরেক্টলি এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা ম্যাচুরিটির আগে ক্লোজ আউট হয়েছে?
ওকে, আচ্ছা, এই জন্যই কি ভাইয়া 31 মার্চ না দিয়ে 30 মার্চ দেওয়া ইয়েস, সলিউশনটাতে? ইয়েস, আচ্ছা আচ্ছা, ওকে। এক্স্যাক্টলি, কারেক্ট। কোয়েশ্চেনটাতে ডাইরেক্টলি আপনাকে বলে নাই যে ম্যাচুরিটিতে ক্লোজ আউট করেছে, বাট এই যে এই ওয়ার্কিংটা যখন করবেন তখন দেখতেছেন অ্যাকচুয়াল 15, ফিউচার মার্কেটে 14.75, স্লাইড একটা পার্থক্য আছে। তার মানে ম্যাচুরিটির জাস্ট আগে, হয়তো একদিন আগে বা 2 দিন আগে এটাকে ক্লোজ আউট করেছে, যেই কারণে আমি আলটিমেটলি যেটা 12.75 পাওয়ার কথা ছিল এফেক্টিভ ইন্টারেস্ট রেট ডিউ টু হেজিং, সেই 12.75টা আমি পাচ্ছি না। ইজ ইট ক্লিয়ার নাও? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই জন্য ওই যে ফিউচার প্রাইস মুভের কথাটা আসতেছিল বারবার, মানে যে 2% মুভ করছে না, future এটা price। এমনিতে বলেছে আপনাকে, এটা আপনাকে 2% এমনিতে বলেছে, 2% দিয়ে বুঝালো যে ভাই এটা 14.75 হয়েছে ফিউচার মার্কেটে। মানে এটা আচ্ছা আচ্ছা, আপনার ঠিক আছে। আপনার কনফিউশনটা কোথায় হচ্ছে আপনি আমাকে বলেন, একদম প্রত্যেকটা লাইন বাই লাইন লেটস ডিসকাস দিস, অসুবিধা নাই তো। না, আমার কোশ্চেনটা হলো যে আমার যে শুরুতেই যেটা কন্ট্রাক্ট প্রাইস যদি বলি, বা এটা স্ট্রাইক প্রাইস 27.25। নট স্ট্রাইক প্রাইস, এটা হলো ফিউচার মার্কেটের কোড, এটা এই প্রাইসে ট্রেড করছে ফিউচারটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে আবার এটাই তো হচ্ছে আবার রিপিট করছি, 87.25 ইজ দ্য প্রাইস অফ দ্য ইন্টারেস্ট রেট ফিউচার, ওকে? ইয়েস, মানে আমার যে ফিউচারের কন্ট্রাক্ট প্রাইস, এটা রাইট? জি, আমি এইটা এক্সারসাইজ প্রাইস বলতে পারি, রাইট? নো নো, এটাকে এক্সারসাইজ প্রাইস বলা যাবে না, টার্মিনোলজি কারেক্ট থাকতে হবে। এক্সারসাইজ প্রাইস আমরা কোন ক্ষেত্রে ইউজ করি বলেন, বলেন, এনিওয়ান, যে কোনো কেউ বলেন, এক্সারসাইজ প্রাইস কোন ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এই টার্মিনোলজি ইউজ করি? মানে অপশনটার ক্ষেত্রে, অপশন, অনলি ইন দ্য কেস অফ অপশন এটাকে এক্সারসাইজ প্রাইস বলি বা স্ট্রাইক প্রাইস বলি। ফিউচার ইজ নাথিং বাট ইট ইজ লাইক আ শেয়ার অর আ বন্ড। এই শেয়ার অথবা বন্ডটা ট্রেড করছে 87.25 এ, এবং 87.25 এ ট্রেড করা মিনস হেজিং শেষে 3 মাস পরে এফেক্টিভলি আমি 12.75%-এ লক ইন হয়ে যাওয়ার কথা আমার এফেক্টিভ ইন্টারেস্ট রেট, রাইট অলিউল ভাই? জি জি। আচ্ছা, তার মানে এই 18.25 মানে 87.25টা হচ্ছে আমার ফিউচার কন্ট্রাক্ট প্রাইস, যেটাতে আমি হচ্ছে জি, কন্ট্রাক্টটা রাইট, করেছি। রাইট। সো হ্যাঁ, আমি কনফিউজ হচ্ছিলাম আবারও কেন ফার্দার মানে আরেকটা ফিউচার প্রাইস মানে মুভ করা বা চেঞ্জ একটা প্রাইস আসছে, এখানে একটু আচ্ছা, কনফিউজ ছিলাম। ওকে, আর ওকে, হ্যাঁ, আবার বলছি তাহলে, এই 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 এমনি পার্টটা বলছি। আপনি এই ফিউচার প্রাইসটা কবে, আজকে যখন আপনি এটা বড় করবেন, এই পরিমাণ আপনি বড় করবেন, আজকে 87.25 এ কি করবেন, ফিউচারটাকে সেল করে দিবেন, তাই না? জি জি, আজকে সেল করে দেবো। এখন আফটার কয়েক মাস পরে, আ ফিউ মান্থস লেটার, আপনি যখন বড়োইং করতে যাবেন, বড়োইং করতে যাওয়ার সময় ফিউচার মার্কেট থেকে বের হয়ে যাবেন, ফিউচার মার্কেট থেকে যখন বের হবেন তখন তো ফিউচার একটা প্রাইসে ট্রেড হচ্ছে, তাই না? জি জি কোন প্রাইসে ট্রেড হচ্ছে সেটা প্রশ্নতে আপনাকে বলে দিচ্ছে। তখন ফিউচারটা ট্রেড হচ্ছে এই প্রাইসে, ফিউচার মার্কেট মুভস বাই 2%, অথবা দ্য শেয়ার মার্কেট মুভস বাই 2%। জি। বুঝতে পেরেছেন এবার? ঠিক আছে। আমি কি আপনার কোয়েশ্চেনটা আনসার করতে পেরেছি? জি হ্যাঁ, ঠিক আছে। ওকে, এনিওয়ান এলস, এনি আদার কোয়েশ্চেনস? হ্যাঁ, একটু কষ্ট করে আপনার ইন্টারেস্ট রেট রিস্ক এর 6 নাম্বার পেজে যাওয়া যাবে। ওকে, 6 নাম্বার পেজ। হ্যাঁ, এখানে হেজ এফিসিয়েন্সিতে প্রথমটা যদি বলি, আমাদের হচ্ছে ইন্টারেস্ট রেটে আমাদের লস হচ্ছে অ্যাকচুয়াল মার্কেটে 60,000 হুম, টাকা। এটা আমরা হেজিং করে আমরা 60,000 টাকা আমরা কাভার আপ করে ফেলতেছি, যে কারণে আমার হেজ এফিসিয়েন্সি হচ্ছে যে 100%। জি, কিন্তু 3 নাম্বার অপশনে আমরা ইন্টারেস্ট রেট আমাদের গেইন হচ্ছে অ্যাকচুয়াল মার্কেটে 45,000, কিন্তু হেজিং এ আমাদের লস হচ্ছে 37,500। জি, তো এখানে তো হেজিং এর কারণে তো আমার লস হচ্ছে, তাহলে তো এখানে ইফিসিয়েন্সিটা নেগেটিভ হওয়ার কথা না। ওকে। হেজ এফিসিয়েন্সি দিয়ে আসলে আমরা বুঝাচ্ছি যে হোয়াট এভার, এটা হলো ইরেসপেক্টিভ অফ ডাইরেকশন, বুঝছেন? এটাকে বলা হয় এটা একটা অ্যাবসলিউট ফিগার। মানে আমি পজিটিভ নাকি নেগেটিভ এফিসিয়েন্সি গেইন এটা জানতে চাই না, আমি হেজ এফিসিয়েন্সি দিয়ে ওভারঅল কত পার্সেন্ট এফিসিয়েন্সি এটা জানতে চাই। বুঝতে পেরেছেন? আমি পজিটিভ নাকি নেগেটিভ এফিসিয়েন্সি গেইন এটা আমার কনসার্ন।
আশফাক ভাই হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পেরেছেন? মানে আমি নিউট্রালিটি থেকে আমি কতটুকু দূরে এটা কি বোঝাচ্ছে? রাইট, রাইট, এক্স্যাক্টলি। আমি তো ফিউচার মার্কেটে করতেছি, আমি যাতে একটা নিউট্রাল একটা রেটে থাকি সব সময়। জি, কারেক্ট। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ভাই, এক জায়গায় যেই লস হোক আরেক জায়গায় সেই গেইন হয়ে কাটাকাটি হয়ে জিরো পজিশনে থাকুক। আমি আলটিমেটলি কোনো বেশি গেইন বা বেশি লস করা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য রিস্ক ম্যানেজ করা। সো রিস্ক ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে বা একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে আমার এই হেডসটা কতটুকু এফিশিয়েন্ট। বুঝছি বুঝছি ভাই, থ্যাংক ইউ ভাই। এই ম্যাপটার এই যে 2 নাম্বার যে পার্টটা হুম, এই যেটা, জি জি, হ্যাঁ, এখানে যেমন এখানে হচ্ছে যে ইন্টারেস্ট রেট ক্যাপ 13%, 13%, হ্যাঁ, এর নিচে যেমন আগের অঙ্কটাতে আমরা কি করেছিলাম একটু আগে যেটা বুঝিয়েছিলাম, শুরুতে বাই হয়েছিল, সেল হয়েছিল, পরে আবার বাই হয়েছে। এটার জি, ক্ষেত্রে ওরকম আর কিছু নেই। আচ্ছা, ওকে ওকে, আবার বলছি, ইন্টারেস্ট রেট ক্যাপ, দিস ইজ সিমিলার টু হোয়াট? This is similar to what? ফরওয়ার্ড, আই গেস। Yes, it is similar to forward. এইখানে যে ক্যালকুলেশনটা হয়েছে একদম পুরো ফরওয়ার্ডের মতো ক্যালকুলেশন হয়েছে না? দেখেন তো। জি জি, আচ্ছা আচ্ছা, ফরওয়ার্ডের জন্য ডিরেক্ট আমরা ভাগ করে দিয়েছি। জি, রাইট। আচ্ছা ওকে, ঠিক আছে। এফআরএ এবং ইন্টারেস্ট রেট, ওটিসি ইন্টারেস্ট রেট অপশন বা ইন্টারেস্ট রেট ক্যাপ যেটাই বলা হোক, এগুলা সব সেম। আর ইন্টারেস্ট রেট ফিউচার এবং ট্রেডেড ইন্টারেস্ট রেট অপশন ইজ সেম। জি ভাই। ওকে, ভাইয়া সেম না মানে সিমিলার ইন মেকানিজম আর কি। হ্যাঁ বলেন, আরেকজন কোয়েশ্চেন করছেন। ভাইয়া না কোশ্চেন না ভাইয়া, ওই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে ওই একটু ইয়ার কোশ্চেন কত পর্যন্ত করতে হবে কি বলা যাবে? তাহলে যেটা চাচ্ছিলাম, যেহেতু এখন 9-10 এর প্র্যাকটিস করছে, একসাথে কাভার আপ করতে চাচ্ছিলাম আর কি। তাহলে আপনি পরে দিয়ে লাস্ট, আপনাকে প্রশ্ন করতে সুবিধা হবে ভাইয়া। ওকে, লাস্ট 6টা সেশন নট ইয়ার, আচ্ছা 2025 সাল এবং 2024 সালে যে কোয়েশ্চেন গুলো আসছে, অর্থাৎ জি লাস্ট 6টা সেশন হয়ে গেল না এখানে, 25 আর 24, জি জি এতটুকু জি কভার করলে, যদি এতটুকু যা যা 9 এবং 10 এর কোয়েশ্চেন এসেছে এতটুকু কভার করলে এনাফ। জি, ধন্যবাদ ভাইয়া। এবং আমার বিশ্বাস যে আপনারা সবাই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর আমি সবার কাছ থেকে জানতে যাব যে কেউ ডিফিকাল্টি ফেস করেছে কিনা। আই বিলিভ যে আমাদের যে ডিসকাশনটা হয়েছে, যেভাবে আমরা হেজিং নিয়ে যতটা সহজভাবে আলোচনা করেছি, এরপরে হেজিং নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথাই না। কারো কাছে কি এই পর্যন্ত হেজিং কি খুব বেশি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে 9 and 10? না, কঠিন না ভাইয়া। আমার কাছে মানে আই অনেস্টলি ফিল, এখন ডিফারেন্ট ভিউজ থাকতেই পারে, আমার মনে হয় যে এফএম এর অন্যান্য টপিকস থেকে 9 and 10 অনেক বেশি সহজ কম্পেয়ার টু হ্যাঁ আদার টপিকস। হ্যাঁ হ্যাঁ, সহজ। গ্রেট, গ্রেট, ঠিক আছে। সো এখন আমরা আজকের লেট আস, আর একটু জাস্ট যে মার্চ এপ্রিলের যে ওয়ার্ড ফাইলটা ছিল, মার্চ এপ্রিলের ওয়ার্ড ফাইল, এটা জি ওকে, হুম, বলেন। আচ্ছা, আমি কি একদম হয়েছে? শুরুতে যেটা যে সলিউশনে যদি একটু যাই, হুম, জি, এই যে এটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট না, এখানে হুম, 3 মান্থস প্রিমিয়াম কথাটা কি বলা যাবে সেক্ষেত্রে? মানে বুঝলাম না। এই যে স্পট রেট আছে এখানে 1.4450, দেন নিচের লাইনটা হচ্ছে 3 মান্থস প্রিমিয়াম। হুম, এই ফরওয়ার্ডের ক্ষেত্রে কি প্রিমিয়াম কথা এটা কি বলা যাবে? ফরওয়ার্ড কন্ট্রাক্ট যেহেতু এটা একটা, না 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 না, মানে প্রিমিয়াম মানে কি ভাইয়া, আমি আপনাকে বলি, ওই আপনার ফরওয়ার্ড যে রেটটা, ফরওয়ার্ড যেটা হবে সেটা তো আপনার এই যে আইদার প্রিমিয়াম লেখা থাকে নাহলে ডিসকাউন্ট লেখা থাকে। প্রিমিয়াম বলতে এটা কি আপনি ওইটা না, এটা আপনি, আমি বুঝতে পারছি আপনি কনফিউশন করছেন অপশনের প্রিমিয়ামের সাথে, তাই না? হ্যাঁ সেটা কি না? হ্যাঁ নো নো নো, এটা এটা দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। এখানে প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট লেখা থাকে এবং আপনাদের বইয়ে একটা মুখস্থ একটা কথা বলা আছে যে যদি প্রিমিয়াম হয় তাহলে মাইনাস করতে হবে, ডিসকাউন্ট হলে যোগ করতে হবে।
হ্যাঁ হ্যাঁ এটা ভুলে যান। আমি বলেছি প্রিমিয়াম ডিসকাউন্ট কি লেখা থাকুক না লেখা থাকুক এটা ভুলে যান। কখন মাইনাস করবেন কখন অ্যাড করবেন সেটার তো একটা লজিক আপনাদেরকে দিয়ে দিয়েছি, তাই না? জি মনে জি হ্যাঁ আছে? ওটা জি ভাইয়া। clear আছে। জি জি ওকে গ্রেট। জি প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট যে কোনো একটা কিছু লেখা থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। এবং এই কনসেপ্টটা অলিউল ভাই আপনি যখন চ্যাপ্টার 10 এর সবগুলা সেলফ টেস্ট দেখবেন তখন বুঝে যাবেন যে অনেক ক্ষেত্রে প্রিমিয়াম লেখা, অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট লেখা, বাট আমি যে লজিকটা শিখাই দিয়েছি ওই লজিক অনুযায়ী আপনি অঙ্ক করবেন। জি ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো ভাই, একটি সলিউশনে এখানে এই অ্যামাউন্ট যে ফিগারটা বের হচ্ছে, অ্যামাউন্ট শেষে অ্যামাউন্ট রিসিভেবল, এইখানে ওই যে শেষে যে অ্যান্সারটা আসছে 439, এই হুম। যে ইউরোতে আসছে, এটা কি ইউরো হওয়া উচিত নাকি পাউন্ড হওয়া উচিত? আই গেস আমার মনে হচ্ছে পাউন্ড হওয়া উচিত এখানে। আচ্ছা, এখানে কনফিউশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পাউন্ড হওয়া উচিত, এখানে পাউন্ড হওয়া উচিত সম্ভব। ইয়েস, এটা পাউন্ড হওয়া উচিত। তাহলে সেম হচ্ছে নিচের অঙ্কটাতে জি জি, সেম 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 নাম্বার সেকশনে। সেম আর সেম সেম। নিচেরটা মনে হয় 6 মান্থ ফরওয়ার্ড প্রিমিয়াম হবে, রাইট? রাইট রাইট। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা 6 মান্থ প্রিমিয়াম, 6 মান্থ, month হবে। কারেক্ট কারেক্ট, ইয়েস। ঠিক আছে ঠিক আছে, এটা একটু কনফিউশন ছিল। ঠিক আছে ভাই, ঠিক thank আছে, ওকে, ভেরি গুড। না আমি আই এম রিয়েলি হ্যাপি টু সি যে আপনারা সবাই পড়াশোনা করছেন, পড়াশোনা করে এই প্রশ্নগুলা ক্লাসে করছেন। আই এম ভেরি হ্যাপি। বাট আমি জাস্ট আপনারা 3-4 জন কোয়েশ্চেন করেছেন, আরো যদি অনেকে কোয়েশ্চেন করতো তাহলে বুঝতাম যে না সবাই বাসায় পড়াশোনা করেছে এবং প্র্যাকটিস করেছে। সো ঠিক আছে, যেটাই হোক, এখন আমরা লেট আস মুভ ফরওয়ার্ড। এবং এখন আমরা যেখানে দাঁড়ায় আছি, লেট আস জাস্ট হ্যাভ আ ব্রিফ ডিসকাশন ফার্স্ট। আমরা কিন্তু মূলত চ্যাপ্টার নাম্বার 1 দিয়ে শুরু করেছি, এরপরে আমরা কস্ট অফ ক্যাপিটাল শেষ করেছি। কস্ট অফ ক্যাপিটালের উপর অনেক প্র্যাকটিস হয়েছে। কস্ট অফ ক্যাপিটালের পর হেজিং শেষ করেছি, একটা ভেরি মেজর পোর্শন। এরপরে লাস্ট ক্লাসে মশিউর ভাই আপনাদেরকে কি কি পড়ায় দিয়েছে আমাকে একটু বলেন। চ্যাপ্টার 4, 6, 7। 4, 6, 7 থেকে কি কি টপিকস সেটা আমাকে বলেন। একটা তো বুঝেছি ক্যাপিটাল মার্কেট এফিসিয়েন্সি নিয়ে অনেক ইনডেপথ আলোচনা হওয়ার কথা। ক্যাপিটাল মার্কেট এফিসিয়েন্সি এটা নিয়ে আলোচনা হয়েছে না? জি ভাইয়া। ওকে, তারপর কি আলোচনা হয়েছে বলেন। মূলত তো অনেক থিওরিটিক্যাল টপিকস নিয়ে আলোচনা করেছে মশিউর ভাই। জি জি ভাইয়া। লাস্ট ক্লাসে অনেক থিওরি কভার করা হয়েছে। আর আর কি মনে আছে এনিওয়ান? আচ্ছা, সো ওকে, একজন লিখেছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল, ইনভেস্টমেন্ট আচ্ছা সেটা আমি বলছি। আজকে আমি আপনাদেরকে যেই প্ল্যানটা আছে সেটা হলো, একটা কমন এরিয়া থেকে অনেক অঙ্ক আসে, সেটা হলো রাইটস ইস্যু। রাইটস ইস্যু থেকে আফটার এভরি 1 সেশন অথবা 2 সেশন পর পর আইসিএবি একটা করে কোয়েশ্চেন দিবে এবং সেই কোয়েশ্চেনের ওয়েটেজ 10 থেকে 12 মার্ক করে হয়। এই রাইটস ইস্যু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা কনসেপচুয়াল আলোচনা করব, প্লাস একটা অঙ্ক প্র্যাকটিস করব, দুইটা অঙ্ক প্র্যাকটিস করব ইনফ্যাক্ট, যাতে রাইটস ইস্যু নিয়ে কারো কোনো সমস্যা না হয়, এবং বাকিটা আপনাদেরকে আমি বাসায় দিয়ে দিব ফর প্র্যাকটিসিং। এই রাইটস ইস্যুটা মূলত আপনাদের চ্যাপ্টার নাম্বার 4 থেকে আসে, চ্যাপ্টার 4 থেকে আসে। আচ্ছা, তারপরে আজকে রাইটস ইস্যু শেষ করার পরে আমাদের তাহলে দেখেন চ্যাপ্টার নাম্বার 1 শেষ হয়ে গেল। তারপরে চ্যাপ্টার নাম্বার 4 থেকে যে অঙ্কটা আসে রাইটস ইস্যুর অঙ্ক আসে। এছাড়া চ্যাপ্টার নাম্বার 4 থেকে কোনো ডাইরেক্ট কোনো অঙ্ক আসে না, বাকিটা সব থিওরিটিক্যাল আলোচনা। এই থিওরিটিক্যাল আলোচনার মধ্যে ওয়ান অফ দ্য মেজর টপিকস ইজ ক্যাপিটাল মার্কেট এফিসিয়েন্সি। তাহলে দেখেন আমি আপনাদেরকে সিলেবাস ম্যাপিংটা বলে দিচ্ছি। গতকাল লাস্ট ক্লাসে ক্যাপিটাল মার্কেট এফিসিয়েন্সি পড়ানো হয়েছে। এই জিনিসটা কোয়াইট ক্রুশাল, অন্য সব থিওরির মধ্যে থেকে এটা অনেক ক্রুশাল একটা থিওরি, এটা অবশ্যই আপনাদের ভালো জানা থাকতে হবে। এবং চ্যাপ্টার নাম্বার 4 এর বাকি যে অর্ধেকটা যেটা হলো অঙ্ক, সেই অঙ্কটা হলো রাইটস ইস্যু থেকে অঙ্ক আসে, সেটা আমি আজকে কভার করে দিব। তাহলে চ্যাপ্টার নাম্বার 4 নিয়ে আমাদের উইল বি ডান। এরপরে কালকে থেকে হলো ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল হলো শুরু হয়ে যাবে। ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল হলো চ্যাপ্টার নাম্বার 2 এবং চ্যাপ্টার নাম্বার 3 কম্বাইন্ড। এবং চ্যাপ্টার নাম্বার 2 and 3 নিয়ে মোটামুটি আমাদের there will be total 5 classes in total। 5টা ক্লাসের মধ্যে আমাদের ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালটা শেষ হয়ে যাবে। আমাদের হয়তো দেখেন ইউজুয়ালি আমাদের একটা উইকেন্ডে ক্লাস ছিল, বাট যেহেতু রমজান মাস ছিল, আমাদের ঈদ ছিল, এই হলিডেজ এর কারণে কিছু ক্লাস মিস যেয়েছে, এই জন্য আমাদের একটুখানি বেশি করে ক্লাস নেওয়া লাগবে এখন।
সো চ্যাপ্টার নাম্বার 2, 1, 2, 3, 4 এগুলা নিয়ে আলোচনা শেষ। চ্যাপ্টার নাম্বার 5 যেটা হলো কস্ট অফ ক্যাপিটাল, এটা একদম শুরুতেই আমরা কভার করেছি। এরপরে আসেন আপনার চ্যাপ্টার নাম্বার 9 and 10, এটা তো অলরেডি ফিনিশড। মাঝে আসছে আমাদের কি চ্যাপ্টার নাম্বার 6, 7, 8। জি 6, 7, 8 ভাইয়া। জি 6, 7, 8 ওকে। চ্যাপ্টার নাম্বার 8 বিজনেস ভ্যালুয়েশন, একটা ক্লাস লাগবে কভার করতে, আমি কভার করে দিব। একদম সিম্পল জিনিস, একদম খুব সহজ ভাবে। ওয়ান্স ইউ ফিনিশ ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল, আমি ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ক্লাস শেষ হওয়ার পরপরই আমি আপনাদেরকে বিজনেস ভ্যালুয়েশনটা পড়াবো। এবং বিজনেস ভ্যালুয়েশন পড়ানোর সাথে সাথে যেদিন বিজনেস ভ্যালুয়েশন পড়াবো ওই দিন চ্যাপ্টার নাম্বার 6 নিয়েও আলোচনা হয়ে যাবে। অলরেডি লাস্ট ক্লাসে আই বিলিভ মশিউর ভাই আপনাদেরকে ক্যাপিটাল স্ট্রাকচার পড়ায় দিয়েছে, জি তাই না? ভাইয়া। ক্যাপিটাল স্ট্রাকচার কি পড়ানো হয়েছে? জি ভাইয়া। ট্রেডিশনাল থিওরি, এমএম থিওরি, এই দুইটা জিনিস পড়েছেন? জি ভাইয়া। ওকে, ট্রেডিশনাল থিওরি, এমএম থিওরি পড়েছেন, ভেরি গুড। তাহলে তো আপনাদের ক্যাপিটাল স্ট্রাকচারের থিওরিটিক্যাল আলোচনা হয়েছে, আমি কিছু ম্যাথমেটিক্যাল ডিসকাশন করব। আর চ্যাপ্টার নাম্বার 7 এটা হলো মূলত ডিভিডেন্ড পলিসি নিয়ে কোয়েশ্চেন আসে। ডিভিডেন্ড পলিসির থিওরিটিক্যাল আলোচনা কি হয়েছে গত লাস্ট ক্লাসে? ডিভিডেন্ড পলিসি, বার্ড ইন হ্যান্ড অ্যাপ্রোচ, বার্ড ইন জি জি ফরেস্ট। জি 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 ভাইয়া, হয়েছে হয়েছে হয়েছে। ওকে, ভেরি গুড ভেরি গুড। তাহলে বেসিক অনেক থিওরিটিক্যাল আলোচনা করে দিয়েছে। এখন এগুলা যখন যেটা রেলিভেন্ট এগুলার অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। আজকে আমাদের মূল টপিক হবে এখন চ্যাপ্টার নাম্বার 4 রাইটস ইস্যু। ওকে, তো লেট আস স্টার্ট। ভাইয়া কালকে কি 8:30 থেকে ক্লাস হবে? জি 8:30 থেকে ক্লাস হবে। এবং আমরা হলো ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালটা আপনাদেরকে কালকেই একটা ক্লাসের শিডিউল জানাই দেওয়া হবে যে নেক্সট 5টা ক্লাস আমরা কোন কোন ডেটে নিব, এটা আগে থেকেই জানাই দিব যাতে আপনারা ইজিলি প্ল্যানিং করতে পারেন। ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ক্লাসগুলো একটু পর পর রাখবো আমরা, যাতে প্র্যাকটিসের ফ্লোটা যেন আমাদের থাকে। আচ্ছা, ওকে, সো রাইটস ইস্যু। রাইটস ইস্যু কি জিনিস এটা তো সবাই বুঝি, তাই না? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। রাইট শেয়ার, যখন আমি রাইট শেয়ার অফার করি, রাইট শেয়ার কি কখনো নতুন শেয়ার হোল্ডারদেরকে অফার করা হয়? না। পুরাতন শেয়ার হোল্ডার। আচ্ছা, পুরাতন শেয়ার হোল্ডারদেরকে যখন অফার করা হয় তখন ইউজুয়ালি কিভাবে অফার করা হয়? তাদের এক্সিস্টিং যে হোল্ডিং আছে সেই হোল্ডিং এর একটা প্রপোর্শন অনুযায়ী তাদেরকে অফার করা হয়। জি। এখন জাস্ট একটা মিনিট, একটু আমার একটা কল আসছে। আচ্ছা, যেটা বলছিলাম যে রাইট শেয়ার যখন যে কোনো আমাকে যদি কোনো আমি একটা কোম্পানিতে শেয়ার হোল্ডার, সেখানে তারা যদি আমাকে রাইট শেয়ার অফার করে, আমি চাইলে রাইট শেয়ার গুলার জন্য সাবস্ক্রাইব করতে পারি। আবার আমি চাইলে এই রাইট শেয়ারটাকে কি আমার সবসময় কি সাবস্ক্রাইব করতেই হবে? এটা কি ম্যান্ডেটরি আমার জন্য করা? ইজ ইট ম্যান্ডেটরি টু সাবস্ক্রাইব ফর রাইট শেয়ার? নো। ইটস নট ম্যান্ডেটরি। আমি চাইলে কি করতে পারবো? এটা আমি আরেকজনের কাছে সেল করে দিতে পারবো। আমাকে আই এম আ শেয়ার হোল্ডার অফ গ্রামীণ ফোন, আমাকে গ্রামীণ ফোন থেকে কিছু রাইট শেয়ার ইস্যু করেছে, আমি চাইলে বলতে পারি ফাইন, আমি টাকা দিলাম কোম্পানিকে টাকা দেওয়ার সাথে সাথে কোম্পানি আমাকে রাইট শেয়ার দিয়ে দিল। অথবা আমি কি করতে পারি? আমি ডিসিশন নিলাম যে না, এই রাইট শেয়ার আমার দরকার নাই। আমি রাইট শেয়ার যেটা, এটা আমি বলবো অলিউল ভাইকে ফোন দিয়ে বলতেছি, ভাই কিছু রাইট শেয়ার দিচ্ছে গ্রামীণ ফোন থেকে, আমি তো আমারটা নিব না, আপনি তাহলে আমারটা নিয়ে নেন। আমি রাইটসটাকে আরেকজনের কাছে অফার করে দিলাম। অথবা আরেকটা জিনিস যেটা করতে পারি কি, আমি কিছুই করলাম না, আমি চুপচাপ বসে থাকলাম, আমি রাইট শেয়ার সাবস্ক্রাইবও করলাম না, আরেকজনের কাছে আমার রাইটসটাকে বিক্রিও করে দিলাম না, কিছুই করলাম না, আমি জাস্ট বসে আছি, বিকজ আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিংস। আরে যা খুশি তাই করুক কোম্পানি। তাহলে আই হ্যাভ 3 অপশনস ইন হ্যান্ড। এক, সাবস্ক্রাইব। সেকেন্ড,
সেল মাই রাইটস, আর থার্ড হলো ডু নাথিং। ওকে, তাহলে আমরা ডাইরেক্টলি একটা প্রশ্ন থেকে শুরু করি। জুলাই আগস্ট 2024 এই প্রশ্নটা এসেছে। বিডি লিমিটেড হ্যাজ ইস্যুড 1,00,000 টাকা 10 ইকুইটি শেয়ারস which are at present selling for টাকা 30 পার শেয়ার। ওকে, এটা হলো অবস্থা। 10 টাকা হলো কি ফেস ভ্যালু, 30 টাকা কি শেয়ারের মার্কেট ভ্যালু। ওকে, দ্য কোম্পানি হ্যাজ, আচ্ছা এই অবস্থায় যদি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, গিভেন দিস ফার্স্ট লাইন, হোয়াট ইজ দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন অফ দ্য কোম্পানি? বলেন, হোয়াট ইজ দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন? এই টার্মটা নিয়ে আলোচনা করেছি আরো আগে। হ্যালো, হোয়াট ইজ দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন? 30 ইনটু শেয়ার, জি, বুঝি নাই। 30 ইন্টু মার্কেট প্রাইস ইনটু আমার টোটাল কোয়ান্টিটি অফ শেয়ার। ইয়াস, ভেরি গুড। 30 ইন্টু 1,00,000 অর্থাৎ 3 মিলিয়ন। মার্কেট ক্যাপিটালাইজেশন মানে কি? এটা হলো ভেরি কমন টার্ম, এগুলো আপনাদের জানতে হবে, ভেরি কমন নলেজ। যখন এই যে স্টক মার্কেট নিয়ে আলোচনা হয়, প্রায় একটা কথা বলা হবে, মার্কেট ক্যাপ, মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ মানে কি? টোটাল মার্কেট ভ্যালু অফ অল দ্য ইকুইটি শেয়ারস অফ আ কোম্পানি। ওকে, the company has plans to issue rights to purchase one new equity share at a price of টাকা 20 per share for every 4 shares. এই দ্বিতীয় লাইনের মানে কি বলেন কেউ? one new equity share at a price of টাকা 20 per share for every 4 shares মানে কি? চারটা শেয়ারের জন্য একটা করে রাইট শেয়ার পাবেন, যেগুলো 20 টাকা করে কেনা যাবে। ওকে, তাহলে টোটাল টোটাল কয়টা রাইট শেয়ার দিচ্ছে কোম্পানি? টোটাল 1 লাখ ডিভাইডেড বাই 4। ইয়েস, ভেরি গুড। তার মানে টোটাল 25,000 রাইট শেয়ার দিচ্ছে। 25,000 রাইট শেয়ার দিচ্ছে এবং সেটাতে পার শেয়ার কত? 20 টাকা করে দিচ্ছে। প্রথম প্রশ্ন, রিকোয়ারমেন্ট। এগুলা একদম আমরা খুব প্র্যাকটিক্যালি চিন্তা করে আমরা এগুলো আনসার করব, মুখস্থ করব না। শুধু অঙ্কর স্টেপস, যদি এগুলা চাইলে অঙ্কর স্টেপস মুখস্থ করে ফেলে অনেকে, আপনারা চেষ্টা করবেন কমন সেন্স দিয়ে বোঝার জন্য। কমন সেন্স দিয়ে বুঝলে সারা জীবন এগুলো মনে থাকবে। ক্যালকুলেট the theoretical X rights price of BD Limited's equity share. X rights price মানে কি? X rights price মানে হলো যে আমি যখন এই পরিমাণ রাইট শেয়ার বাজারে ইস্যু করে দিব, আমার কারেন্টলি 1,00,000 শেয়ার আছে, পার শেয়ারের প্রাইস কত? পার শেয়ারের প্রাইস কত এখন বর্তমানে? 30 টাকা। 30 টাকা। আমি যখন 25,000 শেয়ার ইস্যু করব প্রত্যেকটা 20 টাকা দিয়ে, তখন আমার ওভারঅল কোম্পানির পার শেয়ারের প্রাইস কি 30 টাকায় থাকবে? আর না ভাই, কমে যাবে কিছুটা। ওকে, সো ইট উইল রিডিউস। এই যে রাইট শেয়ার ইস্যু করার জন্য, তার মানে একটা কনসেপ্ট আপনারা কি বুঝলেন? রাইট শেয়ার ইস্যু করলে কি কোম্পানির পার শেয়ার প্রাইস সেম থাকে কখনো? কমন সেন্স, কমন সেন্স কি বলে? ভাই আনসার করছেন না, আমার সাথে সাথে আনসার করুন, এটা খুব মজার আলোচনা। একটা কোম্পানি যখন রাইট শেয়ার ইস্যু করে বাজারে, রাইট শেয়ার যখন ইস্যু করে সে বাজারে, তখন তার যে কোম্পানির কারেন্টলি যে শেয়ারটা যেই প্রাইসে ট্রেড করছিল, ওই প্রাইসে কি আর থাকে রাইট শেয়ার ইস্যু করার কারণে? না ভাই, থাকবে না। পারে না। সেটা কি হবে? সেটা কি কোনো সময় আপনারা বলেছেন কি ফল করে, তাই না? আপনারা বলেছেন ফল করে, ইয়েস অর নো? জি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এটা কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? বাড়ার কোনো সম্ভাবনা আছে?
বলেন। মার্কেট প্রাইসের থেকে যদি বেশিতে ইস্যু করতো তাহলে বাড়তো, কিন্তু মার্কেট প্রাইসের থেকে বেশিতে ইস্যু করলে তো মানুষ কিনবে না। ইয়েস, পারফেক্ট পারফেক্ট, ভেরি গুড, আমি এই আনসারটা খুঁজতেছিলাম। তার মানে রাইট শেয়ার ইস্যু করলে, অনেকে বলে যে না এটা কোনোদিন সম্ভব না, রাইট শেয়ার ইস্যু করলে অবশ্যই অবশ্যই অলওয়েজ প্রাইস ফল করে। আমি বলি যে রাইট শেয়ার ইস্যু করলে জেনারেলি কোম্পানির শেয়ার প্রাইস ফল করে জেনারেলি, বাট ইন সাম কেসেস বাড়তে পারতো চাইলে। কিভাবে বাড়তে পারতো? যদি আমি এই বর্তমান যে দাম আছে, বর্তমান প্রাইসের, বর্তমান বাজারের দামের থেকে বেশি প্রাইসে যদি রাইট শেয়ার ইস্যু করতাম, কিন্তু সেটা কি প্র্যাকটিক্যালি ফিজিবল? তাহলে কি কেউ আর এই রাইট শেয়ার কিনবে? না আমি যদি বলি ভাই রাইট শেয়ার নিয়ে যান 40 টাকা দিয়ে, নিবে কেউ? না। না নিবে নিবে না। না। তাই আমরা বলি হ্যালো, সরি, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আবার আমি একটু শেয়ার করছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, তাহলে প্রথম রিকোয়ারমেন্টটা কি? ক্যালকুলেট থিওরিটিক্যাল এক্স রাইটস প্রাইস অফ বিডি লিমিটেড ইকুইটি শেয়ার। এক্স রাইট প্রাইস মানে কি? রাইট শেয়ারটা ইস্যু করার পরে এক্স রাইটস প্রাইস, এই রাইট শেয়ারটা ইস্যু করার পরে কোম্পানির পার শেয়ারের বাজারের মূল্য কত? আমরা একদম ভেরি মাচ কমন সেন্স দিয়ে এটাকে অ্যান্সার করব। কিভাবে? ক্যালকুলেশন অফ এক্স রাইটস শেয়ার প্রাইস। এক্স রাইট শেয়ার প্রাইস মিন্স আফটার রাইটস শেয়ার প্রাইস। ওকে, বর্তমানে মার্কেট ক্যাপিটালাইজেশন হলো এরকম, রাইট শেয়ার ইস্যু করবো 25,000, প্রত্যেকটা হলো 20 টাকা করে। তাহলে এখন আমার মার্কেট ক্যাপিটালাইজেশন অ্যাডিশনাল কত আসবে বলেন? 25,000 গুণ 20, টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন কত? টোটাল নাম্বার অফ শেয়ারস কত? পার শেয়ার মার্কেট প্রাইস। এটা কি বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া। জি ওকে, ভাই, এখানে একটা বিষয় হলো বলেন আমরা প্রশ্ন। এই প্রথম যে প্রাইসটা শেয়ার প্রাইস 1,30,000 কনসিডারেশন আনলো না, হুম, মার্কেটে যে প্রাইসটা আছে হ্যাঁ, মানে এটা তো ভাই সেকেন্ডারি মার্কেটের প্রাইস। লজিকটা কি? লজিকটা হলো ভাই বর্তমানে বাজারের ক্যাপিটালাইজেশন, বর্তমানে টোটাল মার্কেট প্রাইস এরকম, নতুন ইস্যু করার পর অ্যাডিশনাল কত টাকা মার্কেট প্রাইস যোগ হবে বা মার্কেট ক্যাপিটালাইজেশন যোগ হবে? টোটাল হলো 35 লাখ, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ারস ইন ইস্যু, দ্যাটস ইট। ওকে, হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমি একটু বোঝার চেষ্টা করছিলাম এই 30 টাকা তো হচ্ছে আমার মানে ওই সেকেন্ডারি মার্কেটে যে প্রাইসটা আছে, তাই না? জি রাইট, কিন্তু কোম্পানি যখন মানে আইপিও করেছিল বা তখন তো 10 টাকা মানে ক্যাশ পেয়েছিল, right? জি অবশ্যই আর পেয়েছিল। আমরা আমরা হচ্ছে সেকেন্ডারি মার্কেটের প্রাইসটা এখানে কনসিডারেশন আনবো, এটা 10 টাকা কি ফেস ভ্যালু অফ দ্য শেয়ার। প্রাইস ভ্যালু। ইয়েস, আর আমরা কি নিয়ে আলোচনা করছি? মার্কেট প্রাইস, এক্স রাইটস প্রাইস, মার্কেট প্রাইস। এখন সব মার্কেট প্রাইস নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা ফাইন, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা হলো প্রথমটা বুঝলাম। সেকেন্ড কোয়েশ্চেনটা কি? ক্যালকুলেট, তারা দেখেন এখানে ফল করছে কিন্তু, আগে ইনিশিয়ালি ছিল 30 টাকা করে, এখন হয়ে গেছে কত? 28 টাকা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি এবার, একদম এভরিথিং ইজ গোইং টু বি প্র্যাকটিক্যাল হিয়ার। পার শেয়ার প্রাইস বিফোর রাইটস ইস্যু 30,
এটা হলো আফটার রাইটস ইস্যু হলো 28। তার মানে এটা কমছে। আমি যদি এবার নেক্সট আপনাদেরকে একটা প্রশ্ন করি যে ভাই রাইটস ইস্যুর কারণে বাজারে পার শেয়ারের প্রাইস কমেছে, কিন্তু ইফ আই আস্ক ইউ কোম্পানির ভ্যালু অ্যাজ আ হোল, কোম্পানির ভ্যালু ডিউ টু দ্য রাইটস ইস্যু, কোম্পানির ভ্যালু কি বেড়েছে না কমেছে? এই প্রশ্নটা যদি করি, কেউ আনসার করেন না এখনো। বিফোর ইউ আনসার দিস কোয়েশ্চেন, what has happened to the value of the company as a result? তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে কি, what do we mean by value of company? একটা কোম্পানির ভ্যালু কি? কোম্পানির ভ্যালু হলো মার্কেট প্রাইস অফ দ্য নেট অ্যাসেটস or equity or asset minus liability। এটা কি বুঝতে পেরেছেন আমার এই লাইনটা? জি একটা ভ্যালু অফ দ্য কোম্পানি কি? অনেকে বলে ভ্যালু অফ দ্য কোম্পানি মানে হলো টোটাল অ্যাসেটের ভ্যালু জাস্ট, তা হলো ভ্যালু অফ কোম্পানি। নো, ভ্যালু অফ দ্য কোম্পানি কি? মার্কেট প্রাইস অফ দ্য নেট অ্যাসেট। দেখেন আমি একটা ব্যালেন্স শিট ড্র করি। ব্যালেন্স শিট, অ্যাসেট 100 টাকা, ইকুইটি 30 টাকা, লায়াবিলিটি 70 টাকা। আপনারা কি বলবেন, আমি যদি বলি এই কোম্পানির ভ্যালু কত, আপনারা কি বলবেন কোম্পানির ভ্যালু হলো অ্যাসেটের ভ্যালু 100 টাকা, তাহলে কোম্পানির ভ্যালু 100? এটা কি বলবেন? না। বলবেন না। তাহলে আপনারা বলবেন কি নেট অ্যাসেটের যে ভ্যালু। তাহলে ইফ আই সে দ্য ভ্যালু অফ দিস কোম্পানি ইজ 30 টাকা, আপনারা কি এগ্রি করবেন আমার সাথে? জি আচ্ছা, কেউ কি ডিসএগ্রি করবেন আমার সাথে? কেউ কি বলবেন যে না ভাই 30 টাকা না? এনিওয়ান? কমন সেন্স ইউজ করবেন, টোটালি কমন সেন্স। একটু লেটস ডিসকাস, সবাই আলোচনা করি আমরা। প্রশ্ন তো খুব সিম্পল প্রশ্ন করতেছি, কোনো টেকনিক্যাল কিছু তো কোয়েশ্চেন করতেছি না। সবাই পার্টিসিপেট করেন। আমার সাথে কেউ ডিসএগ্রি করেন? নোবডি? 30 টাকা তো ভাই হবে না মনে হয়। কেন হবে না ভাইয়া? মানে আপনার কি মনে হচ্ছে? জাস্ট এনিথিং, আপনার মাথায় যা আসে সেটাই বলেন, আমাকে অসুবিধা নেই। যদি টোটাল কোম্পানির ভ্যালুয়েশন চিন্তা করতে হয়, তাহলে আমার অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি এই সবগুলো মিলা হওয়ার কথা না। শুধু ইকুইটি দিয়েই তো আমি ভ্যালুয়েশন করতে পারবো না। তাহলে তো শুধু আমি 100 টাকা অ্যাসেট দিয়ে ভ্যালুয়েশন হওয়া দরকার ছিল। তাহলে ওই প্রশ্নটা আসলে না ভাইয়া। নো নো, সেটা না। জিনিসটা হলো when I talk about the value of a company, generally value of the company দিয়ে আমরা ইকুইটিটাকে বোঝাচ্ছি। এই জন্য যেটা বলেছি প্রথমে, যে কেউ যদি বলে যে ভাই ভ্যালু অফ দ্য কোম্পানি হলো অ্যাসেট 100 টাকা, আমি বলবো যে না। কারণ এই ভ্যালু অফ দ্য কোম্পানি কার কাছে? ভ্যালু অফ দ্য কোম্পানি টু হুম? এই কোম্পানির মালিক যারা, কোম্পানির মালিক কারা? শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার। এই শেয়ার, এই 100 টাকা যে অ্যাসেট আছে, এই 100 টাকা অ্যাসেট কি সব কি শেয়ার হোল্ডারের? নো। এই 100 টাকার মধ্যে, এই 100 টাকা অ্যাসেটের মধ্যে শেয়ার হোল্ডারের শুধু 30 টাকা। জি। Shareholder is only owner of 30 টাকা of this total asset of 100. Rest 70 is owned by other parties. এই জন্য বলি what do we mean by the value of the company? Generally যখন আমরা বলি what do we mean by the value of the company, we talk about value of the company to its shareholders. To its shareholders. এই জন্য আমরা কথা বলি we talk about equity, we talk about asset minus liability, we talk about net assets. But still এগুলা এত কিছু বলার পরও কেউ যদি বলে এই কোম্পানির ভ্যালু 30 টাকা, এটা ভুল হবে। বিকজ দিস ইজ আ ব্যালেন্স শিট, এন্ড দ্য ব্যালেন্স শিট 30 টাকা, দিস ইজ দ্য বুক ভ্যালু। এটা হলো বুক ভ্যালু। কোম্পানির ভ্যালু দিয়ে আমি কি বুঝাচ্ছি? এই কোম্পানির বাজারের প্রাইস কত? এই ইকুইটি 30 টাকা, দিস ইজ বুক ভ্যালু
is 30, but what is the market value? এটাই হলো আমার প্রশ্ন। এই জন্য আমি বলছি যে না, কেউ যদি বলে দেয় যে ভাই কোম্পানির ভ্যালু 30 টাকা, it would be wrong. This is the book value, balance sheet value, but I want to know what is the market value. অর্থাৎ এই ইকুইটির মার্কেট ভ্যালুটা কি, এই ইকুইটি পোর্শনের মার্কেট ভ্যালুটা কি, এটাই হলো আমার কনসার্ন। আপনারা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, এই জায়গা থেকে আরেকটা অফ টপিক প্রশ্ন করা যাবে? হ্যাঁ হ্যাঁ করেন। আচ্ছা ভাইয়া, নতুন যখন কোনো কোম্পানি লিস্টেড হয়, সে ফর বিএসআরএম, ঠিক আছে, জি তো তখন তারা তাদের শেয়ার ভ্যালুয়েশন গুলো কিভাবে করে? ওকে, তখন একদম বিভিন্ন একদম তখন একদম একটা ইনকর্পোরেট মেথড থাকে। একটা থাকে আপনার, আমি ইন শর্ট তাড়াতাড়ি বলতেছি, ডিসকাউন্টেড জি। ক্যাশ ফ্লো মেথড ইউজ করে, নেট অ্যাসেট ভ্যালুয়েশন মেথড ইউজ করে, আর একটা হলো মার্কেট ভ্যালুয়েশন মেথড ইউজ করে। তিনটা মেথড ইউজ করার পর সেটার একটা ওয়েটেড অ্যাভারেজ নেয়। আরো কয়েকটা মেথড আছে, আমি তিনটা বলেছি জেনারেলি এই তিনটা, বাট সেখানে কিভাবে প্রাইসিং করতে হবে এটা হলো বিসেকের আপনার পাবলিক ইস্যু রুলস। যেটা পাবলিক ইস্যু রুলস সেখানে অলরেডি বলা আছে যে কিভাবে হলো আপনার তার ভ্যালুয়েশনটা করতে হবে। আরো দুই তিনটা মেথড ইউজ করে একটা ওয়েটেড অ্যাভারেজ নিতে হয়। ওকে জি ভাই। ওকে, তাহলে উই আর ব্যাক হিয়ার। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য ভ্যালু অফ দ্য কোম্পানি এজ আ রেজাল্ট? রাইটস ইস্যু করার আগে পার শেয়ারের প্রাইস ছিল 30 টাকা, এখন পার শেয়ারের প্রাইস কমে হয়েছে 28 টাকা। এখন আমি বলতেছি ফাইন, বুঝলাম পার শেয়ার প্রাইস কমেছে, সো মাই কোয়েশ্চেন নাও ইজ, এই যে কোম্পানির যে ভ্যালু, কোম্পানির ভ্যালুটাও কি কমে গিয়েছে? কোম্পানির ভ্যালু কি কমেছে তাহলে রাইট শেয়ারের কারণে? না ভাই, বাড়ছে। এই তো বাড়ছে। কেউ কি মনে করেন এখানে কমেছে? একদম অনেস্টলি বলে ফেলেন যে ভাই আমি মনে করছি না, এটা তো কমে গেছে। আচ্ছা, নোবডি। তাহলে এটা কিভাবে আমরা প্রুফ করব দেখি। মার্কেট ভ্যালু বিফোর রাইটস ইস্যু, মার্কেট ভ্যালু বিফোর রাইটস ইস্যু কত? 1 লাখ শেয়ার মাল্টিপ্লাইড বাই কত বলেন? কোম্পানির ভ্যালু বিফোর রাইটস ইস্যু কত? 1 লাখ ইনটু 30। 1 লাখ মাল্টিপ্লাইড বাই 30, 3 মিলিয়ন। মার্কেট ভ্যালু আফটার রাইটস ইস্যু, রাইটস ইস্যুর পরে নাম্বার অফ শেয়ারস কত হলো সেটা বলেন? 1,25,000। 1,25,000। 1,25,000। আর প্রাইস আফটার রাইটস ইস্যু কত? 28। 28। তাহলে দেখেন 35 লাখ। তাহলে বাড়ছে না? হ্যাঁ, বাড়ছে। ওভারঅল যদি Increase বলি in বাড়ছে। value of company 5 লাখ। ঠিক আছে, ওকে। জি। এবার আমি আপনাদেরকে জাস্ট আ মিনিট, এই যে আচ্ছা ওকে ফাইন, ইনক্রিজ ইন ভ্যালু অফ কোম্পানি 5 লাখ। তাহলে আমরা বুঝলাম যে রাইট শেয়ারের কারণে পার শেয়ার প্রাইস কমলেও ওভারঅল ভ্যালু অফ দ্য কোম্পানি উইল অলওয়েজ ইনক্রিজ, স্বাভাবিক জিনিস। এবার নেক্সট পার্টে যাই। ক্যালকুলেট, দেখেন এত কিছু কিন্তু আপনাকে এক্সামে ডাইরেক্টলি প্রশ্ন করবে না, বাট আমাদের থিঙ্কিংটাকে ব্রড করার জন্য আমি এত এত মানে ডিফারেন্ট এত আলোচনার মধ্যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ক্যালকুলেট the theoretical value of a BD limited right share before the share sale ex rights. আচ্ছা, প্রথমে বলছে theoretical ex right price, মানে রাইটস ইস্যু হওয়ার পরে শেয়ারের দাম কত। আর সেকেন্ডটা বলতেছে ভ্যালু, থিওরিটিক্যাল ভ্যালু অফ দ্য বিডি লিমিটেড রাইট, মানে এই রাইটের ভ্যালুটা কত। প্রথমে আপনাকে বলছে যে এই কোম্পানির শেয়ার প্রাইস কি হয়ে যাবে, হোয়াট উইল হ্যাপেন টু দ্য শেয়ার প্রাইস অফ দ্য কোম্পানি অ্যাজ আ রেজাল্ট অফ দিস রাইটস ইস্যু। আমি বলছি 30 টাকা থেকে 28 টাকা হয়ে যাবে, ফাইন। এখন বলতেছে এই রাইটের ভ্যালুটা কত। আপনি অ্যাজ আ শেয়ার হোল্ডার
ইউ আর আ শেয়ার হোল্ডার অফ দিস কোম্পানি, আপনার কাছে এই রাইটের ভ্যালুটা কি? অবশ্যই এই রাইটের একটা ভ্যালু আছে। আপনাকে একটা জিনিস দিচ্ছে, আপনাকে কোম্পানি বলতেছে, গ্রামীণফোন আপনাকে বললো ভাই আপনাকে কিছু রাইট শেয়ার দেয়া হলো। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম ভাই একটা রাইটস শেয়ার তো দিচ্ছে আপনাকে, এই রাইটস এর ভ্যালুটা কি আপনার কাছে? ভ্যালু অফ দিস রাইট ইজ ইকুয়াল টু, দেখেন রাইটস ইস্যু হওয়ার কারণে পার শেয়ারের প্রাইস হয়ে যাবে কত? 28 টাকা। আর এই রাইটসটা কেনার জন্য আপনাকে দিতে হবে কত? রাইটসটা কেনার জন্য কত দেয়া লাগবে? 20 টাকা। 20 টাকা। তাহলে ভ্যালু অফ দিস রাইট কত? 8 টাকা। 8 টাকা। একদম ভেরি প্লেন সিম্পল লজিক। আপনাকে বলতেছে ভ্যালু অফ দিস রাইট কত, আপনাকে রাইট দেয়া হলো একটা, আপনাকে ফোন দিয়ে বললো ভাই রাইট শেয়ার নেবেন কিনা। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম যে ভাই আপনাকে যে জিনিসটা দিচ্ছে এই জিনিসটা আপনার কাছে এটার ভ্যালু কত? তখন আপনি বলবেন যে ঠিক আছে এটার ভ্যালু হলো এই জিনিসটা কেনার জন্য আমাকে 20 টাকা দেয়া লাগবে এবং এর পরবর্তীতে এটার প্রাইস বাজারে হয়ে যাবে তখন 28 টাকা। 20 টাকা দিয়ে একটা জিনিস কিনে আমি আলটিমেটলি 28 টাকা পাবো, অর্থাৎ এটার ভ্যালু হলো আমার কাছে 8 টাকা। ওকে, আশা করি এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার আছে। ফাইনাল পোর্শন। The chairman of the company receives a phone call from an angry shareholder who owns 1000 shares. The share, কেউ কিছু বলছেন? That 20 টাকাটা তো বলছে যে for every 4 শেয়ার, জি, তো প্রাইসটা কি ও নো নো ভাইয়া, না 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 না, টাকা 20 পার শেয়ার ফর এভরি 4 শেয়ারস। মানে আপনাকে 25,000 শেয়ার ইস্যু করবে, পার শেয়ার আপনাকে 20 টাকা দিয়ে কিনতে হবে। 1 নিউ ইকুইটি শেয়ার for every 4 shares at a price of টাকা 20 per share। বুঝতে পেরেছেন স্বাগত ভাই? জি ভাই, জি ভাই। ওকে, জাস্ট আমি একটু পানি খেয়ে নিচ্ছি। ওকে, একজন অ্যাংরি শেয়ার হোল্ডার, সে কয়টা শেয়ার ওন করে? 1000 শেয়ার ওনার আছে। ওকে, শেয়ার হোল্ডার বলতেছে he will suffer a loss in his personal wealth due to these rights because the new shares are being offered at a price lower than the current market value। আমি ফোন দিয়ে বললাম ভাই এই তুমি এটা কি করতেছো? রাইট শেয়ার ইস্যুর কারণে আগে বাজারে আমার শেয়ারের প্রাইস ছিল 30 টাকা, এখন বাজারের শেয়ারের দাম হয়ে যাবে 28 টাকা। তোমার কারণে আমার ওয়েলথ রিডাকশন হচ্ছে। শেয়ার হোল্ডারের ওয়েলথ কি বলেন তো? হাউ ডু উই মেজার দ্য ওয়েলথ অফ শেয়ার হোল্ডার? মার্কেট ভ্যালু অফ শেয়ার, market price. মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ারস। মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ারস কে ম্যাক্সিমাইজ করলে শেয়ার হোল্ডারের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে। আমি রেগে গেলাম, রেগে যেয়ে বললাম ভাই 28 টাকা হয়ে গেছে পার শেয়ারের প্রাইস, এগুলা কি শুরু করলা রাইটস ইস্যু দিয়ে? তো চেয়ারম্যান তখন বলল, the chairman assures him that his wealth will not be reduced because of the rights issue। বলতেছে ভাই কমবে না, as long as you take appropriate action। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, is the chairman correct? বিফোর উই ডু, আমি কিছু বলার আগে আপনারা কি মনে করেন চেয়ারম্যানের কথা সত্য নাকি এই যে শেয়ার হোল্ডার ফোন দিয়েছে সে কারেক্ট? নাম্বার অফ শেয়ার তো বেড়ে যাবে ভাই, ওকে এর ফলে তো তার ওয়েলথ কমবে না, বাড়বে। ওকে, তাহলে মার্কেটে সাখাওয়াত ভাই বলেছে ওয়েলথ বাড়বে, কেউ কি মনে করেন কমবে? ওভারঅল বাড়তেছে, কিন্তু যে ইন্ডিভিজুয়াল লেভেলে তাহলে তো কমছে। ইন্ডিভিজুয়াল বুঝি নাই। তার মানে আপনি বলছেন যে 1000 শেয়ার ওনার, মানে ধরেন আপনি 1000 শেয়ারের ওনার, আপনার ওয়েলথ কমবে? উনি যদি রাইটটা না নেয় তাহলে তো ওনারটা কমবে। আচ্ছা, আরেকজন আরেকটুখানি
আর একটু স্মার্টার আনসার দিয়েছে যে রাইটটা না নিলে কমবে, ওকে ফাইন। আর অলিউল ভাই কি বলছেন, কোনো সমস্যা নাই, মানে আমাদের সবার অপিনিয়ন একটা থাকবে। অলিউল ভাই মনে করছেন যে ওয়েলথ কমবে, মানে ওভারঅল বাড়ছে, বাট ইন্ডিভিজুয়াল যে পার শেয়ার চিন্তা করলে আবার দাম কমছে। পার শেয়ার না, আমি হলো 1000 শেয়ারের মালিক, আমার আছে না 1000 আমার শেয়ার। ওভারঅল বলেন আমার বাড়ছে পোর্টফোলিও বিও অ্যাকাউন্টে বাড়ছে কি বাড়ছে থাকবে, বিও অ্যাকাউন্টে কি কমবে না বাড়বে? বাড়বে, অবশ্যই বাড়বে। ওকে, বাড়বে। এনি আদার অপিনিয়ন? ওকে, ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্ক করি। এই অঙ্কতে আপনাকে 3 ধরনের সিনারিও আপনাকে দেখতে বলেছে। বলেছে হি সেলস অল দ্য রাইটস, সে কি করলো, সে রাইটস নিল না। রাইটস যা আছে আমার কাছে, যা রাইটস আছে আমি এগুলা কি করলাম, আমি এগুলা সব অলিউল ভাইয়ের কাছে আমি এগুলা বিক্রি করে দিলাম। আরেকটাতে কি, মানে এগুলো এই সিনারিও 3টা আমাকে অ্যাসেস করতে বলেছে। হি এক্সারসাইজেস হাফ দ্য রাইটস, অর্ধেকটা এক্সারসাইজ করবো মানে নিব, আর বাকি অর্ধেক অলিউল ভাইয়ের কাছে আমি বিক্রি করে দিলাম। আর হি ডাজ নাথিং এট অল, আর আমি বললাম, আর একটা হলো কি আমি কিছুই করলাম না, কোম্পানি যা খুশি তাই করুক। ওকে, আমি একটা সিনারিও, আমি নিজে আর একটা সিনারিও অ্যাড করে দিলাম। সিনারিও 1, সাবস্ক্রাইব অল দ্য রাইটস, কারেন্ট পজিশন 1000 shares at কত, পার শেয়ার কত করে? হ্যাঁ 28 টাকা, না, কারেন্ট সিনারিও, এগুলো এত কোনো কিছু হওয়ার আগে 30 টাকা, 30 টাকা করে, ঠিক আছে। এই ছিল অবস্থা। আফটার রাইটস ইস্যু, রাইটস ইস্যুর পরে আমি ধরলাম সবগুলা রাইট শেয়ার নিয়ে নিলাম। আমি রাইট শেয়ার কয়টা পাবো, আমার 1000 শেয়ার আছে, হাউ মেনি রাইট শেয়ার উইল আই গেট? 250, আমি 250টা পাবো, 1250। আমার বিও অ্যাকাউন্টে দেখাবে 1250, এবং শেয়ার ইস্যু করার সাথে সাথে এটা কি 30 টাকা আর থাকবে? এই যে 28 শেয়ার টাকা, নাম্বার অফ শেয়ার বাড়লো, আর প্রাইস কত হবে এখন? 28 টাকা, 28 টাকা, 35,000, 35। আচ্ছা, এখানে কিন্তু ঘটনা শেষ না, কারণ এই যে বিও অ্যাকাউন্টে 35,000 টাকা আপনার আসলো, বিও অ্যাকাউন্টে যে 35,000 টাকা ভ্যালু দেখাচ্ছে, এই ভ্যালুটা অ্যাচিভ করার জন্য আপনার কি 20 টাকা দিতে হয়েছে না? yes, আপনার বিও অ্যাকাউন্টে 5,000 টাকা বাড়ছে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা কমছে? রিডাকশন ফ্রম মাই ব্যাংক অ্যাকাউন্ট 1250 × 20। 1250 × 20, শিওর? আমি 250, 1250 শেয়ার নিচ্ছি। তো 250 × 5,000, 5,000 টাকা কিন্তু আমার এখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমে গেছে, তাহলে নেট ওয়েলথ আগে যা ছিল তা। আগে যা ছিল তা, আগে আমার 30,000 টাকা আমার ওয়েলথ ছিল বিফোর রাইটস ইস্যু। আফটার রাইটস ইস্যু দেখে মনে হচ্ছে, আচ্ছা হ্যাঁ বুঝেন, এখানে কিন্তু অনেকে প্যাচ লাগায় ফেলে। রাইটস ইস্যুর কারণে বিও অ্যাকাউন্ট অথবা পোর্টফোলিওর ভ্যালু বেড়েছে। আরে ভাই নাম্বার অফ পোর্টফোলিও, শেয়ার বাড়ছে। হ্যাঁ কারণ পোর্টফোলিওর ভ্যালু তো বাড়বেই, কারণ একটু আগে আমরা হ্যাঁ, কি হ্যাঁ। দেখেছি ভাই, এই যে কোম্পানির ভ্যালু বাড়ে না, হ্যাঁ, হ্যাঁ। কোম্পানির ভ্যালু বাড়লে তো ভাই আমার বিও অ্যাকাউন্ট বা পোর্টফোলিও, আপনারা তো সবাই গুলো জানেন যেগুলো বেসিক শেয়ার ট্রেডিং এর জিনিস, আমার বিও অ্যাকাউন্টে ভ্যালু বাড়লো 35,000 টাকা। বাট আমি যদি আমার ওয়েলথ এর কথা চিন্তা করি, আমার যে সম্পদ আছে, এই চেঞ্জ হয় 35,000 টাকা বিও অ্যাকাউন্টে করতে যেয়ে তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা চলে গেছে। তার মানে ঘুরে ফিরে নেট ওয়েলথ কি কোনো ইম্প্যাক্ট আছে? আর না। না, 0। নেট ওয়েলথে ইম্প্যাক্ট 0, ফাইন। তার মানে এই পর্যন্ত কেউ কিন্তু কারেক্ট না। আপনারা একটু আগে একজন বলেছেন, যেমন সাখাওয়াত ভাই বলছিল, অলিউল ভাই বলছিল যে বাড়বে, এখনো কিন্তু বাড়ে নাই। আমার কিন্তু ওয়েলথে কোনো ইম্প্যাক্ট নাই। হ্যাঁ, আমার পোর্টফোলিওর ভ্যালু বেড়েছে। বুঝেন, এখানে আবার প্রশ্ন দেখে, এগুলো প্রশ্নগুলো খুবই খুবই ক্রিটিক্যাল। এখানে বলতেছে শেয়ার হোল্ডারের ওয়েলথ, যদি বলতো পোর্টফোলিওর ভ্যালু, তখন বলতেন পোর্টফোলিওর ভ্যালু 5,000 টাকা বাড়ছে।
কিন্তু এখানে আপনার কাছে জানতে যাচ্ছে তার ওয়েলথ, তার সম্পদের কি হলো। আচ্ছা, সিনারিও 1। সিনারিও 2 দেখি আমরা। সিনারিও 2 হলো সেল অল দা রাইটস। আমার যা রাইটস আছে আমি লেটসে আমি এগুলো সব সাখাওয়াত ভাইয়ের কাছে আমি বিক্রি করে দিব। কিভাবে? কারেন্ট পজিশন এটা, আফটার রাইটস ইস্যু। যদি আমি সব বিক্রি করে দিই, লেটসে আমি রাইটস গুলা বিক্রি করে দিলাম, তাহলে আমার নাম্বার অফ শেয়ারস ইন বিও অ্যাকাউন্ট কত? 1250? 1000 1000। 1000। পার শেয়ার কত করে আছে বিও অ্যাকাউন্টে? 28 টাকা করে। 28 টাকা, কারণ বাজারে 28 টাকা হয়ে গেছে। আমি নেই না নেই যা খুশি তাই করি, বাজারে 28 টাকা এটা হবেই। এটা হলো মার্কেট ফেনোমেনন, বাজারে 28 টাকা রিফ্লেক্ট হবেই। 28। এরপর কি হবে? এরপর আমি তো কি করলাম, আমি যে 250টা যে রাইটস আছে, 250টা যে শেয়ার আছে, এই যে রাইট শেয়ার 250টা যে নিতে পারতাম, এটা আমি তো বিক্রি করে দিছি সাখাওয়াত ভাইয়ের কাছে। সেলিং দ্য রাইটস। আমার 250টা আছে, 250টা আমি সেল করব কত দিয়ে? 30 দিয়ে। নো, 8 টাকা দিয়ে। 20 টাকা দিয়ে কিভাবে সেল করব? দেখেন, একদম ভেরি কমন সেন্স। ধরেন অজয় দা, আপনি জানেন যে বাজারে একদম আপনি কখনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি আপনাকে বললাম একটা কোম্পানির বাজারে রাইটস ইস্যু কিন্তু হয়ে গেছে, বুঝেন, রাইটস ইস্যু ডিসিশন নিয়ে ফেলছে। ডিসিশন নেয়ার সাথে সাথে এখানে আরেকটা কনসেপ্ট আলোচনা করে ফেলি। লাস্ট ক্লাসে এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস পড়েছেন না? জি। আচ্ছা, এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস যখন পড়েছেন, তখন আপনারা জানেন যে কোম্পানি যখন কোনো ডিসিশন নেয়, ডিসিশন নেয়ার সাথে সাথে সেটা বাজারে রিফ্লেক্ট করে সেই প্রাইসটা, কারেক্ট? জি। আচ্ছা, তাহলে বাজারে যে রিফ্লেক্ট করে, আমরা একটা এফিশিয়েন্ট মার্কেটে যে আপনার কি কখনো শেয়ার ইস্যু করা পর্যন্ত ওয়েট করতে হয়, নাকি যখন ডিসিশন হয়, কোম্পানি যখন বোর্ড মিটিং করে, বোর্ড মিটিং এর সাথে সাথে প্রাইস 28 টাকা হয়ে যায় সাথে সাথে। ইনস্ট্যান্টলি? এটাই হলো এফিশিয়েন্ট মার্কেট। এফিশিয়েন্ট মার্কেটে কখনো ওয়েট করা লাগে না যে আচ্ছা আমি শেয়ারটাকে ইস্যু করব, ইস্যু করার পরে বাজারে 28 টাকা হবে, হয় না। ইনস্ট্যান্টলি বোর্ড মিটিং হয়ে গেছে, বোর্ড মিটিং হওয়ার সাথে সাথে 28 টাকা। কারণ বোর্ড মিটিং এর পরে যখন একটা বোর্ড মিটিং হয় রাইটস ইস্যুর জন্য, সাথে সাথে কি দিতে হয়, বিসেক এর রুলস অনুযায়ী এটা একটা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন। প্রাইস সেনসিটিভ ইনফরমেশন কয় মিনিট, কতক্ষণের মধ্যে আপনারা কি জানেন? কতক্ষণের মধ্যে এটা বাজারে ইনফরমেশন ছেড়ে দিতে হয়, নোটিফিকেশন দিতে হয়? না সেটা তো জানি না। কর্পোরেট লজ এন্ড প্র্যাকটিসেস পড়েন নাই কেউ? বিসেক এই পরীক্ষা দেন নাই? না ভাই, দিনে এখনো। না ভাই, ল দেয়নি। আচ্ছা, এখন মেবি চেঞ্জ হয়েছে, জানি না কিনা, বাট এর আগের যে আইন ছিল সেখানে বলা ছিল উইদিন 30 মিনিটস। অর্থাৎ একদম প্র্যাকটিক্যাল আলোচনা করছি এখন আমরা, যে বোর্ড যখন ডিসিশন নেয়, এই যে দেখেন বোর্ড ডিসিশন নিল কি, যে আমি এই ঘটনা এই কাজটা করব, এই ডিসিশন নেয়ার সাথে সাথে যখন বোর্ড 30 মিনিটের মধ্যে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন হিসাবে আকারে এটা কি করলো, ডিএসসি তে এটা দিয়ে দিল। ডিএসসি তে যখন দিয়ে দিবে এবং এই নিউজটা যখন পাবলিক হয়ে যাবে যে অমুক কোম্পানি এই পরিমাণ রাইট শেয়ার ইস্যু করবে এট দিস মাচ প্রাইস, ইনস্ট্যান্টলি বাজারে আর 30 টাকা প্রাইস থাকবে না, 28 টাকা ইনস্ট্যান্টলি প্রাইস হয়ে যাবে। যদিও শেয়ারটা এখনো ইস্যু করে নাই, অ্যাকচুয়ালি হয়তো শেয়ারটা আরো 2 দিন পর ইস্যু করবে, কিন্তু ইনস্ট্যান্টলি বাজারে শেয়ার প্রাইস 28 টাকা হয়ে যায়। ফাইন, এখন শেয়ার তো ইস্যু হলো, আমার বিও অ্যাকাউন্টে 1000টা শেয়ার আছে এট 28 টাকা, 28,000 টাকা বিও অ্যাকাউন্টে। আমি কি করলাম, আমি অজয় দাকে বললাম যে দাদা আপনি হলো আমার শেয়ার যেগুলো আছে, এই রাইটসটা আছে, আমি রাইটসটা আপনার কাছে বিক্রি করে দিব, তো আপনি আমাকে কত টাকা দিবেন? এখন উনি বলল যে ভাই, এই যে রাইটসটা যে নিব, রাইটস নিতে হলে আমার তো কোম্পানিকে, রাইটস মানে কি, রাইটস এটা একটা পিস অফ পেপার, একটা পিস অফ পেপার আমি অজয় দাকে দিয়ে দিচ্ছি, উনি এটা দিয়ে কোম্পানির কাছে যাবে এবং কোম্পানি তাকে শেয়ার দিবে, এবং কোম্পানিকে শেয়ার দেওয়ার আগে তাকে 20 টাকা দিতে হবে কোম্পানিকে, রাইট? ইয়েস। তাহলে অজয় দা আপনি এর দেখতেছেন যে ঠিক আছে, আপনার 20 টাকা কোম্পানির দিতে হবে,
এবং তার এগেনস্টে আপনি যা পাবেন, যে শেয়ার পাবেন সেটার দাম হলো 28 টাকা। তাহলে আপনি কি আমার কোনোদিন 8 টাকার বেশি দিবেন আমাকে? না। না। দিবেন না। আপনি আমাকে বলবেন যে ভাই আমার কোম্পানিরই দিতে হবে 20 টাকা, তার এগেনস্টে আমি আবার পাবো 28 টাকার জিনিস, তা তোমারে আমি কিভাবে 8 টাকার বেশি দেই? তোমারে at max I will give you 8 টাকা। তাহলে সেলিং দ্য রাইটস 250 এট কত টাকা দিয়ে সেল করব? 8 টাকা। 8 টাকা। টাকা। তাহলে আমি এটা সেল করার সাথে সাথে আমার ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা এসে বললো, এটা ইন মাই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক। সো ওয়েলথ কি হলো? 30,000 থাকবে। ওয়েলথ 30,000 টাকা। তার মানে দেখেন রাইটস এর ক্ষেত্রে সব রাইটস নিয়ে নিলাম, নো চেঞ্জ ইন ওয়েলথ। সব রাইটস বিক্রি করে দিলাম, নো চেঞ্জ ইন ওয়েলথ। সিনারিও 3, আজকে যা বোঝা যাচ্ছে এই ক্লাসে পুরো রাইটস ইস্যু নিয়ে ডিসকাশন চলে যাবে। রাইটস ইস্যু নিয়ে আপনাদের অনেক কোয়েশ্চেন আসে, এভরি এক সেশন পর পর কোয়েশ্চেন আসতেই থাকে। সিনারিও 3, I take half the rights and sell half the rights. অর্ধেক রাইট আমি সাবস্ক্রাইব করলাম, অর্ধেক বিক্রি করলাম। আমাকে বলেন তো কি হতে পারে এখানে নেট ওয়েলথের ইম্প্যাক্ট হবে? সেম থাকবে। সেম থাকবে, আর ক্যালকুলেশন করলাম না, সেম থাকবে, নো ইম্প্যাক্ট। সিনারিও 4, I sit still and do nothing. কোম্পানি যা খুশি তার মতো করতেছে, আমি এত ইস্যু ভাই, আমার এত সময় নাই, আমার চাকরি আছে, আমি অনেক ব্যস্ত আছি, এগুলা সেল করা না সাবস্ক্রাইব করা এগুলা নিয়ে আমার এত সময় নেই। তখন কি হবে? 2000 টাকা লস। তখন 2000 টাকা লস হয়ে যাবে। এই জন্যই চেয়ারম্যান বলেছে, চেয়ারম্যান অ্যাসিওর করতেছে। এই জন্য একজন আপু বলেছিল না, এই জন্য বলেছিলাম শি ইজ পার্শিয়ালি রাইট, কারণ চেয়ারম্যান তাকে অ্যাসিওর করেছে আপনার ওয়েলথ কমবে না as long as the shareholder takes appropriate action. আপনি যদি appropriate action নেন তাহলে ওয়েলথের কোনো কিছু হবে না, আর আপনি যদি চুপ করে বসে থাকেন, কিছু না করেন, তখন কিন্তু ওয়েলথ আপনার কমে যাবে as a result of the rights issue. Are we clear? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে? এই রাইট দেখেন 15 মার্ক, জুলাই আগস্ট 2024 15 মার্ক এসেছে রাইটস ইস্যু থেকে। একদম সহজ অঙ্ক। সাখাওয়াত ভাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া, প্রশ্ন তো 4টা অপশনের কথা বললেন, যে 4টা অপশন কেমনে হইলো ভাইয়া? 4টা বলতে প্রশ্নতে জি প্রশ্নতে বলেছে সেল অল দ্য রাইটস, এক্সারসাইজ হাফ এন্ড সেল আদার হাফ, ডাজ নাথিং এট অল। 3টা বলেছে জি, প্রশ্নতে, আমি জি, 4টা, জি। আমি একটা এডিশনাল দিয়েছি আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা মিস করছিলাম। জ্যোতি আপু বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া, ওকে, আচ্ছা। এই রাইট শেয়ারের অঙ্ক কিন্তু আপনাদের 2টা চ্যাপ্টারে আছে। এই যে 15 মার্ক বেশি মার্কের কোশ্চেন আসে কারণ চ্যাপ্টার 4 এ 7 এও আছে আবার রাইট শেয়ার অঙ্ক। হ্যাঁ সাখাওয়াত ভাই বলেন। ভাইয়া, কোশ্চেনটা যদি এখানে শেষ করে দিত যে হোয়াট উড বি দ্য এফেক্ট অফ দ্য রাইট ইস্যু অফ দিস শেয়ার হোল্ডার্স, এখানে শেষ করে দিলে কি আমাদের এই 3টা অপশন অথবা আপনারটা সহ 4টা অপশনের ব্যাখ্যা দেওয়া লাগবে নাকি? মানে এখানে যদি এই জিনিসগুলো না থাকতো, জি জি। আচ্ছা এখানে যদি এত কিছু না বলতো, লেটস সে দ্য কোশ্চেন সেজ ইম্প্যাক্ট অফ, অথবা বলতো শো দ্য ইম্প্যাক্ট অফ রাইটস ইস্যু অন শেয়ার হোল্ডার, সিম্পলি এত কিচ্ছু বলবো না, আপনি দেখাবেন এইভাবে ইম্প্যাক্ট অফ রাইটস ইস্যু অন শেয়ার হোল্ডার ওয়েলথ আন্ডার 3 সিনারিও। নাম্বার 1, সেল রাইটস। নাম্বার 2, সাবস্ক্রাইব রাইটস। নাম্বার 3, ডু নাথিং। এই 3টা জিনিস আপনি করে দেখাবেন, ঠিক আছে? তাহলে ভাইয়া 50% এটা আসবে কখন? এই যে কোনটা, এই যে টেক হাফ দ্য রাইটস এন্ড সেল হাফ দ্য রাইটস, জি জি। এটা তো প্রশ্নতে আপনাকে জাস্ট দেখেছে, এটা জাস্ট আপনাকে টেস্ট করার জন্য।
জি। এছাড়া আপনি যদি আপনাকে এমনি বলে শো দা ইম্প্যাক্ট, মাঝে মধ্যে এটা বলে শো দা ইম্প্যাক্ট, যদি শো তার- করতে বলে ইম্প্যাক্ট, আপনি এই 3টা সিনারিওতে করবেন, যে সব রাইট সেল করবে, নাহলে সবগুলা সাবস্ক্রাইব করবে, নাহলে কিছুই করবে না। ওকে। আচ্ছা, এবং দেখেন রাইট শেয়ারের অঙ্ক কতটা সহজ একটা জিনিস। আপনি অলওয়েজ ইউ নো দ্য আনসার। এই প্রশ্নটা দেখার সাথে সাথে আপনি অলরেডি আনসার জানেন না? বলেন, রাইট শেয়ারের অঙ্ক যখন আসবে আপনারা তো অলরেডি আনসার জানেন। এটার আনসার কি আননোন কিছু? না। মানে আনসারটা কি? আনসারটা মূল আসবে কি? আপনি কিভাবে বুঝবেন আপনার আনসার কারেক্ট কিনা? আপনি দেখবেন আলটিমেটলি ইম্প্যাক্টটা কি। ইম্প্যাক্ট হলো নো চেঞ্জ ইন ওয়েলথ। শুধু যদি ডু নাথিং করে তখন ওয়েলথ ফল করে, এছাড়া সেল করলে ওয়েলথ আনচেঞ্জড, সাবস্ক্রাইব করলে আনচেঞ্জড, ডু নাথিং করলে ওয়েলথ ফল করে। এইভাবে যদি আপনার আনসার মিলে যায় তাহলে তো বুঝছেন আপনার আনসার কারেক্ট। এখানে 15 মার্কস একদম ইজি। আমি কি বুঝাতে পেরেছি নাকি আপনাদের কনফিউশন হচ্ছে কোনো? না না, বুঝতে পেরেছি ভাইয়া। মানে এর থেকে সহজ অঙ্ক আসবে না, মানে দিস ইজ দ্য ইজিয়েস্ট 15 মার্কস, এত সহজ 15 মার্ক। দেখেন নেক্সট কোয়েশ্চেনে কি যাব, নাকি কারো আর কোনো কনফিউশন আছে এখানে? দেখেন আমাকে বলেন, নেক্সট কোয়েশ্চেনে যেতে যখন বলবেন তখন যাব। হ্যালো, কি ভাইয়া যাওয়া যায় পরেরটাতে? ওকে। না আমি একটুখানি আমি আসলে আই এম আ বিট কনফিউজ, সবাই এত চুপচাপ আছে আমি বুঝতেছি না যে আপনাদের কি এটা বুঝতে কঠিন হয়েছে এই জিনিসটা। না ভাইয়া। আচ্ছা, আর একটা অঙ্ক করি রাইট শেয়ারে। আচ্ছা, রাইট শেয়ারের অঙ্ক এখানে আরো কয়েকটা করছি, তারপর আপনারা বাকিটা আমি হোমওয়ার্ক দিয়ে দিব, আপনারা বাসা থেকে এগুলা করে নেবেন। টাইম আচ্ছা 9:50 এখানেই বেজে গিয়েছে, আমাদের জাস্ট কমপ্লিটিং চ্যাপ্টার নাম্বার 4 এর রাইট শেয়ারের অঙ্ক। ঠিক আছে, এটা অ্যাজ এক্সপেক্টেড ছিল আসলে। আচ্ছা, একটা কোম্পানি কি করবে, ওর 50,000 টাকা দরকার ইন অর্ডার টু টেক অন আ প্রজেক্ট উইথ অ্যান এক্সপেক্টেড এনপিভি অফ 25,000। একটা কোম্পানি 50,000 টাকার ফান্ডিং করবে, 50,000 টাকা সে ফান্ডিং করলো, করার পর সে এটাকে একটা প্রজেক্টে ইনভেস্ট করলো, এবং ইনভেস্ট করার ফলে যেই প্রজেক্টে ইনভেস্ট করলো সেই প্রজেক্ট থেকে একটা নেট প্রেজেন্ট ভ্যালু, অথবা এটা নিয়ে এখন আমরা আলোচনা করি না, বাট বেসিক তো আপনারা বুঝেন, এনপিভি, একটা নেট গেইন এসেছে 25,000 টাকা। সামারি অফ দ্য ডাটা, কারেন্ট মার্কেট প্রাইস ইজ টাকা 2 পার শেয়ার। আচ্ছা, কারেন্ট মার্কেট প্রাইস ইজ টাকা 2 পার শেয়ার, 1 লাখ শেয়ারস কারেন্টলি ইন ইস্যু। বর্তমান তাহলে হোয়াট ইজ দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন অফ দ্য কোম্পানি? What is the market capitalization of the company? ভাই, 2 লাখ। 2 লাখ। আচ্ছা, এবং a 1 for 2 rights issue at 1 টাকা will raise the 50,000. 1 for 2 rights issue means কয়টা রাইটস, কয়টা শেয়ার ইস্যু করবে? 2টা শেয়ারের জন্য একটা রাইট। অর্থাৎ 50,000 শেয়ার ইস্যু করবে। এট কত টাকায় ছাড়বে? 1 টাকা করে ছাড়বে। ফাইন। What is the value of the company after the new project and the new issue? তাহলে বুঝেন, value of the company
বর্তমানে কোম্পানির ভ্যালু কত? বর্তমানে কোম্পানির ভ্যালু হলো 1 লাখ ইন্টু 2, কারণ 1 লাখ শেয়ার, পার শেয়ারের মার্কেট প্রাইস 2 লাখ। রাইট শেয়ার ইস্যু করলাম, রাইট শেয়ার হলো ইস্যু করলাম কত? 50,000 এট কত, কততে ইস্যু করেছিলাম প্রত্যেকটা রাইট শেয়ার? 1 টাকা। 1 টাকা। ভ্যালু অফ কোম্পানি আফটার 2.5 লাখ। এতটুকু পর্যন্ত তো আমরা শিখেছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখানে এই প্রশ্নটা করার এইটাই হলো উদ্দেশ্য যে এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আছে। সেটা কি? আমি রাইট শেয়ার তো ইস্যু করলাম এবং একটা প্রজেক্ট নিব যেটার এক্সপেক্টেড এনপিভি 25,000। তাহলে দেখেন, বোর্ড অফ ডাইরেক্টরস একটা মিটিং করছে, সেই মিটিং এ তারা আলোচনা করলো যে এই কোম্পানি ডিসিশন নিয়েছে রাইট শেয়ার ইস্যু করবে ওয়ার্থ 50,000 এবং এই রাইট শেয়ার ইস্যু করার পরে তারা একটা নতুন প্রজেক্ট নিবে যেই প্রজেক্ট থেকে এক্সপেক্টেড এনপিভি 25,000 টাকা। তাহলে বাজারে কয়টা ইনফরমেশন চলে গেল? বাজারে কয়টা ইনফরমেশন রিলিজ হলো? দুইটা ইনফরমেশন রিলিজ হয়ে গেল। একটা কি, কোম্পানি 50,000 টাকা রেইজ করবে, 50,000 টাকা কোম্পানির ভ্যালু বেড়ে যাবে, 50,000 কোম্পানির ইকুইটি বাড়বে। কিভাবে দেখেন, এই যে ব্যাংক ডেবিট হবে তার 50,000 টাকা, ইকুইটি ক্রেডিট হবে 50,000 টাকা। কোম্পানির ভ্যালু, এই যে ভ্যালু অফ দ্য কোম্পানি মানে কি, এই যে ইকুইটির ভ্যালু কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ইকুইটি, এই ইকুইটির মার্কেট ভ্যালু কি, এটা বেড়ে যাবে। ইকুইটি সাইড 50,000 টাকা বেড়ে গেল, ইকুইটি 50,000 টাকা বাড়লো, প্লাস এমন একটা প্রজেক্ট নিল যে প্রজেক্টের এনপিভি 25,000 টাকা, অর্থাৎ এই প্রজেক্ট থেকে গেইন 25,000 টাকা। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি একটা প্রজেক্ট নিবেন অফ পজিটিভ এনপিভি প্রজেক্ট নেওয়ার কারণে যতটুক পজিটিভ এনপিভি ততটুক আপনার কোম্পানির ভ্যালু উইল ইনক্রিজ বাই দ্যাট মাচ। তাহলে ভ্যালু অফ কোম্পানি অ্যাজ আ রেজাল্ট অফ রাইটস ইস্যু এন্ড নিউ প্রজেক্ট 2,75,000, কারণ এখানে এক্সপেক্টেড এনপিভি 25,000 টাকা। বাজারে যখন এই নিউজটা চলে গেল যে সে এমন একটা প্রজেক্ট নিবে যেটার এক্সপেক্টেড এনপিভি 25,000 টাকা, ইনস্ট্যান্টলি কোম্পানির ভ্যালু 2 লাখ থেকে 50,000 তো যোগ হবেই, কারণ সে রাইট শেয়ার ইস্যু করবে। জি, কেউ কিছু বলছেন? না 25,000 যোগ হবে, ওটা বলতেছি ভাইয়া। প্লাস 25,000ও যোগ হয়ে যাবে, কারণ যখনই পজিটিভ এনপিভি, সিম্পলি পজিটিভ এনপিভি, থিঙ্ক অফ ইট লাইক আপনি এমন একটা প্রজেক্ট নিলেন যেটার কারণে আপনার যে রিটেইন আর্নিং সাইড, কোম্পানি রিটেইন আর্নিংস এর সাইডটা 25,000 টাকা বেড়ে গেল, তার ইকুইটি সাইডটা বেড়ে যাচ্ছে। এই জন্য রাইটস ইস্যু এবং নতুন প্রজেক্ট নেওয়ার কারণে 2,75,000 টাকা ভ্যালু অফ দ্য কোম্পানি। ইজ দিস ক্লিয়ার টু এভরিওয়ান? জি ভাইয়া। তাহলে মজার বিষয়টা দেখেন, এটা লাস্ট ক্লাসের কনসেপ্টের সাথে আপনাদেরকে কিভাবে অ্যালাইন করে দিলাম যে উনি কি প্রজেক্টটা কি এখনো নিয়েছে, এই কোম্পানি শুরু করেছে, কোন ইনভেস্টমেন্ট করেছে বা কিছু করেছে? না, জাস্ট ইনফরমেশন। কিছুই না। এই প্রজেক্টটা হয়তো একটা 20 বছরের প্রজেক্ট হতে পারে, 100 বছরের প্রজেক্ট হতে পারে, যেটা থেকে এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু আসবে 25,000 টাকা অফ আ 100-year প্রজেক্ট। বাট বাজারে যখন এই নিউজটা গেল, মার্কেট উইল অলওয়েজ রিঅ্যাক্ট ইনস্ট্যান্টলি বাজারে 25,000 টাকা আপনার কোম্পানির টোটাল ভ্যালু বেড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এরপরে এটাকে কি আমরা এফিশিয়েন্ট মার্কেট কনসিডার করে always when you are doing your maths এবং one of the main assumptions is that market is 100% efficient. Market is always 100% efficient. ম্যাথের ক্ষেত্রে আমরা কি অ্যাকচুয়াল রেজাল্ট পাবো? কারণ আমাদের তো 100% এফিশিয়েন্ট মার্কেট এক্সিস্ট করে। যখন আমরা অঙ্ক করি, যখন আমরা কখনো থিওরি করি, থিওরিতে অলওয়েজ উই assume that everything is perfect, everything is efficient. जिसे जिंदगी ठीक है? कहा था उसी शख्स ने मारा, वो जो ना मुश्किलों ना हालातों से हारा Second question, है इश्क what is नाम the जिसका, X rights उसी price per ने share? मारा।
এক্স রাইটস পার শেয়ার মানে কি? এক্স রাইটস প্রাইস মানে কি? রাইট ইস্যু রাইট বিক্রির পরের প্রাইস। আচ্ছা, এন্ড দ্য ভ্যালু অফ দ্য রাইট, এন্ড দ্য ভ্যালু অফ দ্য রাইট, ঠিক আছে। এক্স রাইটস প্রাইস তাহলে কি? এক্স রাইটস প্রাইস, এক্স রাইটস প্রাইস তাহলে ভ্যালু অফ দ্য কোম্পানি অ্যাজ আ রেজাল্ট অফ রাইট ইস্যু এন্ড নিউ প্রজেক্ট 2,75,000। দেখেন আগের কোয়েশ্চেন আর এখনের কোয়েশ্চেনের মধ্যে পার্থক্যটা কি বলেন তো ভাই? মেইন পার্থক্যটা কোথায়? এনপিভি প্রজেক্টটা। এনপিভি, এক্স্যাক্টলি। আগের প্রশ্নতে কোনো প্রজেক্টের কথা বলা ছিল না, এখানে একটা নতুন প্রজেক্ট নিয়েছে, এই কারণে এখানে দেখেন শুধু 2.5 লাখ না প্লাস 25,000 টাকা যোগ করছি, কারণ এটাও তো মার্কেটের ইনফরমেশন, এটাকেও আপনার অবশ্যই কনসিডার করতে হবে। নাম্বার অফ শেয়ারস, নাম্বার অফ শেয়ারস ছিল কত? ইনিশিয়ালি 1 লাখ শেয়ারস, এখন আপনার আরো 50,000 শেয়ার যোগ হয়েছে, তার মানে 1.5 লাখ শেয়ার আছে। প্রাইস পার শেয়ার তাহলে 1.83, এটা হলো রাইটস ইস্যুর পর পর 1.83 হয়ে যাবে এক্স রাইটস প্রাইস। রাইটস ইস্যুর পর পরও না, ইনফ্যাক্ট এটা হলো কি, বাজারে যখন নিউজ চলে যাবে, নিউজ চলে যাওয়ার সাথে সাথে, এই জন্য আচ্ছা ঠিক আছে, এটা হলো বাজারে ইনফরমেশন যাওয়ার সাথে সাথে। ভ্যালু অফ দ্য রাইট, ভ্যালু অফ দ্য রাইট কি হবে? 1.83 মাইনাস কত? 1 টাকা লাগবে, এটার সাবস্ক্রাইব করতে 1 টাকা লাগবে। আমি যদি এটা অলিউল ভাইয়ের কাছে আমি এটা বিক্রি করতে চাই, উনি বলবে ভাই এটার ভ্যালু হলো 1.83 যেহেতু বাজারে, এবং আমার এটাকে কোম্পানিকে 1 টাকা দিতে হবে, সো দ্য ভ্যালু অফ দিস ইজ 0.83। আর ফাইনালি কি, এই যে assume a shareholder owns 1,000 shares, what is the effect on the shareholder's wealth if he takes up, sells, does nothing? Okay, scenario 1, takes up all the rights অথবা subscribes, যেটাই লাগে। কারেন্ট পজিশন 1000 at কত? কারেন্ট বাজারের প্রাইস কত? 1000 at কত বলেন আপনারা দেখে? 2 টাকা। at 2 টাকা। কারেন্ট পজিশন হলো 2000। নিউ পজিশন আফটার টেকিং শেয়ারস কত হবে? ওর বিও অ্যাকাউন্টে এখন কয়টা শেয়ার থাকবে? 500। হুম, তো দুইটার জন্য একটা, তার মানে 500 শেয়ার অ্যাড হবে। তার মানে 1500। 1500 অ্যাড কত? সেটার বাজারের ভ্যালু কত থাকবে শেয়ারের পাশে? 1.83। 1.83, 1500 ইন্টু 1.83, 2745। এটা নেয়ার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা গেছে? পেমেন্ট ফ্রম ব্যাংক 1 টাকা। 500 করে প্রত্যেকটা 1 টাকা দেয়া লাগছে, তাই না? তাহলে দেখেন তার কি আগের কোয়েশ্চেনের সাথে এখানে পার্থক্য আছে একটা? আগের প্রশ্নের সাথে একটা কি পার্থক্য দেখা যায়? জি। তার ওয়েলথ কত বাড়ছে? ওয়েলথ বাড়তেছে। আচ্ছা, 245। তাহলে আমি যদি বলি why has the wealth increased, is it due to rights issue? No. এই তো ভেরি গুড। এরকম এখানে কেউ কি আছে যে মনে করতেছে ভাই রাইটস ইস্যু হয়েছে দেখে ওয়েলথ বাড়ছে? নো। তাহলে ওয়েলথ কেন বাড়ছে? এনপিভি। ভেরি গুড, ভেরি গুড। এটাই হলো এখানে মেইন লার্নিং আজকে, যে ওয়েলথ আমাদের মেইন কনসেপ্ট ঠিক থাকবে। রাইটস ইস্যু করলে, কেউ যদি রাইটস ইস্যু করে, রাইটস ইস্যুর মাধ্যমে শেয়ার হোল্ডারের ওয়েলথ বাড়বে না, কমবে না, ইট উইল রিমেইন দ্য সেম গিভেন দ্যাট হি টেকস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, যেটাই চেয়ারম্যান বলেছে। বাট
In this specific question, the wealth of the shareholders has increased. Why has it increased? কারণ পজিটিভ এনপিভি প্রজেক্ট, এই যে আমরা বারবার বলছি শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে হবে, এটাই হলো গোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজারের উদ্দেশ্য হলো শেয়ার হোল্ডারের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। কিভাবে ম্যাক্সিমাইজ করবে? সে এমন প্রজেক্টে ইনভেস্ট করবে যেই প্রজেক্টে পজিটিভ এনপিভি, কারণ পজিটিভ এনপিভি প্রজেক্ট নিলেই আমরা দেখছি যে শেয়ার হোল্ডারের ওয়েলথ বাড়ছে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস। ওকে, সিনারিও 2, সেলস অল দ্য রাইটস। এখানে বলেন। রাইট শেয়ারের ফেস ভ্যালুটা কত হয়, কত থাকে? রাইট শেয়ারের শুনেন, সব শেয়ারের ফেস ভ্যালু ইজ দ্য সেম। আপনি যদি 10 টাকাই থাকবে। জি জি একদম প্র্যাকটিক্যালি আমি আপনাকে একটা জিনিস বলে দেই। ইফ ইউ হ্যাভ আপনারা যখন ল পড়বেন তখন ডিএসসি লিস্টিং রেগুলেশন যখন পড়বেন, ডিএসসি লিস্টিং রেগুলেশনে বলা আছে যে বাংলাদেশে লিস্টেড কোম্পানি হতে হলে পার শেয়ার প্রাইস সবার জন্য ইটস ফিক্সড। আপনি বলতে পারবেন না, আপনি এরকম বলতে পারবেন না আমার এই কয়েকটা শেয়ারের শেয়ার প্রাইস 10 টাকা, বাকিগুলার শেয়ার ফেস ভ্যালু হলো 5 টাকা, এটা বলার সুযোগ নাই। অল শেয়ারস উইল হ্যাভ দ্য সেম ফেস ভ্যালু। ওই 10 টাকায়, হ্যাঁ। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে ওই ফেস ভ্যালু 1 টাকাই থাকবে আর কি। ফেস ভ্যালু এখানে কিছু নাই ভাই, এখানে Sorry, I ফেস mean- ভ্যালু নিয়ে বলাই নাই। রাইট, ঠিক আছে, বুঝতে পারছি। ফেস ভ্যালু ডাজন্ট ম্যাটার। ওকে, সেলস অল দ্য রাইট। সেল করলে কি হয় দেখি। কারেন্ট পজিশন 1002, 2000। আচ্ছা, আপনারা বিফোর আই ডু দিস, আপনারা আমাকে বলেন তো সেল করার পরে তার অবস্থা কি থাকবে? ওয়েলথ কি সেম থাকবে না বাড়বে? কি হবে? বাড়বে মনে হচ্ছে। ওয়েলথ বাড়বে। আচ্ছা, কত দিয়ে বাড়বে? ক্যান ইউ টেক আ গেস? 1000 এর উপর। হ্যাঁ, ওর তো শেয়ার থাকবে 1000 টাই। মনে হচ্ছে সেম আগের যে সলিউশনটা ছিল ওই অ্যামাউন্টই মনে হয় বাড়বে। এক্স্যাক্টলি রাইট। এই যে ওয়েলথ যে 245 টাকা বাড়ছে, কারণ মূল কথা কি? মূল কথা হলো রাইট শেয়ার ইস্যুর কারণে রাইট শেয়ার সাবস্ক্রাইব করেন বা আপনার রাইটস গুলাকে সেল করে দেন, ইট হ্যাজ নো ইম্প্যাক্ট অন ইয়োর ওয়েলথ। ওয়েলথের ইম্প্যাক্ট আসছে শুধুমাত্র কোথা থেকে? শুধুমাত্র পজিটিভ এনপিভি প্রজেক্ট নেয়ার কারণে। তাই আগের সিচুয়েশনে যেহেতু ওয়েলথ ইনক্রিজ করেছে 245 দিয়ে, সেকেন্ড সিচুয়েশনও ওয়েলথ উইল ইনক্রিজ বাই 245। দেখি আমরা নিউ পজিশন, নাম্বার অফ শেয়ারস কত? 1000। 1000 at 1.83। আর রিসিট ফ্রম সেলিং শেয়ারস। তো আমি যখন শেয়ার বিক্রি করব, এই যে একটু আগে বলেছি ভ্যালু অফ দ্য রাইট 0.83, তাহলে আমি 500টা বিক্রি করব 500 at 0.83, 500 into 0.83, এটা হলো আমার নতুন নেট ওয়েলথ। সো ইনক্রিজ ইন ওয়েলথ কত? 245 সেম। এই যে ইনক্রিজ ইন ওয়েলথ 245 হবে, কারণ দিস ইজ সিম্পলি ডিউ টু দিস পজিটিভ এনপিভি প্রজেক্ট, সিম্পলি ডিউ টু দ্য পজিটিভ এনপিভি প্রজেক্ট, আর কিচ্ছু না। বাট ইফ আই ডু নাথিং, আমি যদি কিছু না করি তখন কি হবে? লস হবে। তখন লস হবে। কিভাবে দেখেন, জাস্ট এরকম কারেন্ট পজিশন এটা, নিউ পজিশন এটা, আমার একটা মাঝখানে একটা লস হয়ে যাবে, তখন উল্টা লস হবে। ক্লিয়ার টু এভরিওয়ান? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম, শেয়ার হোল্ডারের ওয়েলথ রাইটস ইস্যুর মাধ্যমে বদলায় না, শেয়ার হোল্ডারের ওয়েলথ আপনার বদলায় ডিউ টু টেকিং পজিটিভ এনপিভি প্রজেক্ট। ফাইন। আমি যদি এখন একটু কোয়েশ্চেনটাকে পাল্টায় দেই, দেখেন কোয়েশ্চেনে যদি বলে এই যে 50,000 টাকা যে দরকার, এই 50,000 যে দরকার,
এই 50,000 এখানে কি বলা ছিল 1 for 2 রাইটস ইস্যু এট 1 টাকা করে। এখানে বলছে যদি এরকম হয় by issuing new shares on a 1 for 1 basis at 50 পয়সা। এখানে কি ছিল 1 for 2 at 1 টাকা ইচ, আর একটা হলো 1 for 1 at 0.5 টাকা ইচ। ঘুরে ফিরে এখানেও 50,000 টাকা রেজ করব, এখানেও 50,000 টাকা রেজ করব, বাট মেথড অফ রেজিং ইট ইজ ডিফারেন্ট। আমার কোয়েশ্চেন হলো এই যে একটু আগে আপনারা যে আনসার গুলা বের করেছেন এই আনসার গুলাতে কি কোনো ডিফারেন্স আসবে এই এতটুক চেঞ্জের কারণে? টার্মস অফ দ্য রাইটস ইস্যু যদি চেঞ্জ করি এটার কারণে কি আমার আনসার পাল্টাবে? না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কারণ মূল কনসেপ্টটা কি আপনাদের সবাইকে আবার প্রশ্ন করছি, রাইটস ইস্যুর কারণে কি শেয়ার হোল্ডারের ওয়েলথের কোনো ইম্প্যাক্ট হয়? না। কখনো হয় না। তাই রাইটস ইস্যুর টার্মস আপনি পাল্টান বা রাইটস ইস্যুর অ্যামাউন্ট আপনি চেঞ্জ করেন, নাথিং ম্যাটার্স, নাথিং ম্যাটার্স অ্যাট অল। শেয়ার হোল্ডারের ওয়েলথের উপর কোনো ইম্প্যাক্ট নাই, গিভেন দ্যাট শেয়ার হোল্ডার রেশনাল। মানে রেশনাল বলতে কি, সে সেইন ভাবে, সে বুদ্ধিমানের মতো কাজ করে, সে আইদার রাইট শেয়ার গুলাকে নিবে নালে সেল করবে, সে বোকার মতো চুপ করে বসে থাকবে না। যদি বোকার মতো চুপ করে বসে থাকেন ইন দ্যাট কেস কিন্তু আপনি ওয়েলথ হারাবেন। আদার দেন দ্যাট আপনি যা খুশি তাই করেন, আপনি 50,000 রেজ করেন না 50 কোটি টাকা রেজ করেন রাইটস ইস্যু দিয়ে, অ্যাজ আ শেয়ার হোল্ডার আমার কোনো ইম্প্যাক্ট নাই। এটাই হলো চ্যাপ্টার নাম্বার 4 রাইটস ইস্যুর অঙ্ক, এবং চ্যাপ্টার নাম্বার 7 এখানেও রাইটস ইস্যুর অঙ্ক। দেখেন দুইটা চ্যাপ্টারে আপনাদেরকে রাইটস ইস্যুর অঙ্ক দেয়া আছে, দুই চ্যাপ্টারের থেকে মূল কথাই হলো এটা। এবং আমি ইচ্ছা করে আপনাদেরকে আজকের ক্লাসটা একটু আমি অন্য কোনো কিছুতে ফোকাস না করে শুধুমাত্র রাইটস ইস্যু নিয়ে আলোচনা করেছি, যাতে এই কনসেপ্টটা আপনাদের মাথার মধ্যে ঢুকে যায়। এবং এই শীটটা দিয়ে দিব, এই শীটের মধ্যে আরো কিছু অঙ্ক আছে, আরো কিছু অঙ্ক আছে, এগুলাও আপনারা করে নেবেন বাসায়। বলেন, এনি কোয়েশ্চেন অন রাইটস ইস্যু? আই রিয়েলি হোপ এটা আপনাদের কাছে ডিফিকাল্ট কিছু ছিল না। Any questions, anyone? আচ্ছা, আমি কি আপনাদের যদি মানে যদি বুঝা হয়ে যায়, আপনারা যদি পারমিট করেন, তাহলে আমি কি আরো কিছু কি থিওরিটিক্যাল আলোচনা করব, নাকি আজকে যতটুকু আমরা আলোচনা করেছি এর থেকে বেশি করলে আপনাদের এখন ক্যাচ করতে ডিফিকাল্ট হবে? যদি মনে করেন ক্যাচ করতে ডিফিকাল্ট হয়, I can end the class now, এবং টুমোরো বিফোর উই স্টার্ট ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল আমি তখন কিছু থিওরিটিক্যাল ডিসকাশন করে তারপরে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালে দিতে পারি। টোটালি আপ টু ইউ গাইস। এই চ্যাপ্টার মানে রাইটস ইস্যু নিয়ে আমার আলোচনা শেষ এখানে, আর রাইটস ইস্যু নিয়ে আর কিছু বলার নাই, দিস ইজ ডান। আপনারা বলেন একবার। কালকে করেন করলে ভালো হয় ভাইয়া। মানে এই ক্লাসে করলে ভালো হয়? না না, কালকে শুরু হওয়ার আগে করলে ভালো হয়, তাহলে এই ম্যাথ গুলো প্র্যাকটিস করার কিছু সময় পাবো। বুঝতে পেরেছি, বাট এই ম্যাথস এর সাথে রিলেটেড না, সেটা বলছি। এই ম্যাথস এর সাথে রিলেটেড না থিওরিটিক্যাল আলোচনা। বাট যদি এরকম হয় যে না ভাই একটা টপিক যা মাত্র মাথায় ঢুকলো, এখন যদি নতুন কিছু দেই তাহলে আপনাদের হয়তো ডিফিকাল্ট হবে ওটা ধরতে, বা এটা ভুলে যাবেন, ইন দ্যাট কেস আমি করব। ওরকমই আর কি, এটা আমার মতামত ভাইয়া। আচ্ছা, আর বাকি আরো একজন দুজন বলেন তো, একটু জানতে চাচ্ছি। জি ভাই, কালকে ভালো হবে। ওকে, কালকে। এনিওয়ান এলস? আমি জানতে চাচ্ছিলাম কালকে ক্লাসটা কখন হতে পারে? কালকে অলওয়েজ 8:30 থেকে ক্লাস। 8:30। আর এটা কি রেগুলার রুটিন হবে শুক্র শনি এখন থেকে নাকি? রেগুলার রুটিন 8:30 থেকে। আমরা উইকলি এখন থেকে আমরা সপ্তাহের মধ্যেও 2টা করে ক্লাস নিব, বুঝছেন? না হলে এখন সামনে মানে আমাদের কিন্তু টপিক গুলা কভার করা মানে খুবই টাফ হয়ে যাবে। সময় কম আছে। ভাই একদিন পর পর হলে ভালো হয় ক্লাসগুলো। আমরা একদিন পর পর তো সম্ভব না আসলে,
উইকলি আমরা ধরেন ক্লাস যেটা ডিউরেশন দিব ফ্রাইডে স্যাটারডে নিব, আর আবার হবো মানডে আর ওয়েনসডে নিব সম্ভবত, তাহলেই তো মোটামুটি একদিন পর পরই হয়ে যায়। ও আচ্ছা, মানে 4টা করে হচ্ছে উইকলি। ইয়েস, 4টা মানে ইনিশিয়াল, জাস্ট বেশি দিন না, জাস্ট ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালটা শেষ করার আগ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল একটাই তো টপিক, এটা তো এমন না যে বিভিন্ন টপিক। এবং ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালটা মশিউর ভাই যেভাবে করে, উনি হলো আপনাদেরকে দিয়ে সলভ করায় ক্লাসে বসে বসে। দ্যাটস হিজ টেকনিক, যে কারণে আপনাদের ওই কন্টিনিউইটিটা খুব ইম্পর্টেন্ট। যদি এরকম হয় যে না আপনাদের যেহেতু উইকডে, অবশ্যই এখন আচ্ছা আপনারা, আই এম নট শিওর ইফ ইউ সিন ইট, সানডে থেকে কিন্তু অফিস 4টা পর্যন্ত, সো আই গেস অফিস আওয়ার্স এমনিতেও রিডিউস হবে আপনাদের। এটা কি সবার জন্য অ্যাপ্লিকেবল? হ্যাঁ, এটা তো সবার জন্য। আপনারা কি সবাই দেখেন নাই, দেখেছেন? কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কতটুকু ইমপ্লিমেন্টেশন হয় এটা ডিপেন্ড করে। আচ্ছা, ভাইয়া আমাদের ক্ষেত্রে বলাই আছে জরুরি সেবা যাদের জন্য, যেমন আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আমাদের জন্য ওইটা অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, আপনাদের আমাদের যদি এরকম মনে হয় যে না, আমি যদি মানডে ওয়েনসডে আবার শুক্র শনি যদি এরকম মনে হয় যে না ক্লাসটা 9টা থেকে নিলে বেটার, আরো আধা ঘন্টা ডিলে করলে, বা শুক্র শনি 8:30টায় রাখলাম, আর মানডে আর ওয়েনসডে যদি আপনারা বলেন 9টায়, আমরা 9টায়ও নিতে পারি, 9 to 11। না না, ক্লাস হলে আমার মনে হয় সেম টাইমে আধা ঘন্টা ম্যাটার করবে না, যেহেতু আমরা 8:30 করে অভ্যস্ত। আমার মনে হচ্ছে এটা আর কি। আর না, বেশি আমি লেট হয়ে এত গেলে ক্লাস নিতে যাচ্ছি কেন, এই যে ধরেন এতদিনের টপিকস গুলা গ্যাপ দিয়ে পড়েছি, বাট এই ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল যদি আপনারা 3-4 দিন পর পর না প্র্যাকটিস করেন, এইগুলা কিচ্ছু মাথায় থাকবে না, এগুলো সব ভুলে যাবেন আরেক ক্লাস আস্তে আস্তে। এভরিডে অঙ্ক করতে হবে একটু ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের। এবং 5টা ক্লাস, আমি তো 5টা ক্লাস বলছি, হয়তো মশিউর ভাই 7টা ক্লাসও নিতে পারে, এগুলা ঠিক নাই আসলে। এবং উনি ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল শেষ করার পর আই নিড টু টেক 2 more ক্লাসেস। তো ধরেন আজকে আমরা আছি কি, আমরা 3 তারিখে আছি। সো আওয়ার প্ল্যান ইজ দ্যাট বাই মিড এপ্রিলের মধ্যে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল ফুললি শেষ করে দিবে মশিউর ভাই। আপনাদের এফএম পরীক্ষা মনে হয় 17 তারিখ। 17 তারিখ, তাই না? জি ভাইয়া। সো পরীক্ষার 1 মাস আগে, অ্যাটলিস্ট পরীক্ষার 1 মাস আগে আপনাকে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল শেষ করে দিলে, এরপর আমি সর্বোচ্চ আরো 2টা ক্লাস নিব। আমি এরকম এখন বিভিন্ন ছোটখাটো টপিক যেগুলো আছে এগুলো সব একটা একটা করে কভার করছি। যেমন আজকে একটা মেজর টপিক শেষ, রাইটস ইস্যু। যখন প্রশ্ন আসবে 12, 14, 15 মার্ক পর্যন্ত প্রশ্ন আসে, কোয়েশ্চেন মানে মার্কস আসে। সো এটা কভার করলাম। এরপরে আমি ধরেন কভার করব আপনাদের ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, সিএপিএম নিয়ে একটু আলোচনা করব আমি। তারপরে সিএপিএম নিয়ে আলোচনা করার সাথে সাথে আবার ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে মশিউর ভাই অলরেডি আলোচনা করেছে। সো আশা করি আপনাদের কনফিউশন থাকবে না, বাট আমি এখানে স্টিল আমার মতো করে এখানে একটু আরেকটু আলোচনা করব ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে। তারপরে জি বলেন। চ্যাপ্টার 4 তো আজকে শেষ, তাই না? চ্যাপ্টার 4 ইজ ডান, শেষ। আর কি হ্যাঁ। চ্যাপ্টার 4 থেকে আর কোনো অঙ্ক নাই যে বাকি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা মার্ক করে রাখতে পারেন, চ্যাপ্টার 1 ইজ কমপ্লিট, চ্যাপ্টার 4 কমপ্লিট, চ্যাপ্টার 5 কমপ্লিট, 1, 4, 5, 9, 10 এগুলা শেষ। 2 আর 3 কালকে থেকে শুরু হবে। 2 আর 3 আমরা একদম ধারাবাহিকভাবে শেষ করে দিব। সো আমি হয়তো এর মাঝে থিওরিটিক্যাল আলোচনাটা ঢুকাবো না, 2 আর 3 শেষ করুক মশিউর ভাই। কারণ এত থিওরির মধ্যে আবার মানে অঙ্ক এত কিছু মিক্স আপ করতে যাচ্ছি না। আমি গিয়ারিং টপিকটা কভার করব। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই ক্যাপিটাল স্ট্রাকচারের ওটাই আমি কভার করে দিব। আপনারা ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল শেষ করেন। আপনারা বলেন আজকের যে টপিকটা কভার করেছি খুব বেশি কি সাখাওয়াত ভাই আপনার কাছে অনেক বেশি থিওরিটিক্যাল মনে হয়েছে, নাকি ইট সিমস যে না এটা যথেষ্ট ইটস লজিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল? না ভাইয়া, খুব বেশি থিওরি মনে হয় না, কিন্তু এর মধ্যে থিওরির প্রশ্ন আসলে উত্তর করা যাবে। এক্স্যাক্টলি, আপনি ভেরি গুড, যেভাবে করেছেন। ভেরি গুড। সো মশিউর ভাই হলো ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালটাকে আমি আমাদের তাহলে প্ল্যানিং রাখি আজকে 3 তারিখ, 3 থেকে 15 তারিখের মধ্যে আমরা একটু বেশি বেশি ক্লাস করব, বেশি বেশি ক্লাস করে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালটা কুইকলি শেষ করব। ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে যেই সব আলোচনা করব আপনারা একটু নোট রাখতে পারেন। নাম্বার 1, আই উইল বি টকিং অ্যাবাউট ভেরি ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ইজ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সিএপিএম তো অলরেডি শুনেছেন বা এটা নিয়ে তো আলোচনা হয়েছে চ্যাপ্টার নাম্বার 5 আলোচনার সময়, রাইট? জি ভাইয়া। বাট স্টিল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল দিয়ে আরো কিছু আলোচনা করার প্রয়োজন আছে। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল নিয়ে আলোচনা করব, গিয়ারিং নিয়ে আলোচনা করব, যে ডেট বাড়ালে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ডেট, লোন নিলে কি হয়, লোনের ইম্প্যাক্ট কি, লোন না নিলে কি হয়। এটা নিয়ে আমরা অনেক ভেরি প্র্যাকটিক্যাল একদম বেসিক আপনাদের এইসব ধারণা, এগুলা কিছু ধারণা দিব। বুকিশ আলোচনা করি না আমি এত,
বুকিশ আলোচনা করলে সেটা আপনার এক্সামে মনে হবে যে এত কিছু মুখস্থ করা লাগে, আবার এগুলো আপনারা ভুলে যাবেন। আমি যেসব আলোচনা করে দিব এগুলো সারা জীবন মনে রাখবেন। এই যে আজকে রাইট শেয়ারের যে জিনিস, আপনি যদি যে কোনো কাউকে জিজ্ঞেস করেন আজকে যে ভাই অমুক কোম্পানি 50 লাখ টাকা রাইট শেয়ার ইস্যু করছে, সে মনে করবে আরে তাহলে তো আমার ওয়েলথ বাড়বে, আমি এই পরিমাণ শেয়ার নিলে আমার তো খুব ভালো ইম্প্যাক্ট পড়বে। বাট আমরা আজকে বুঝলাম যে দেখেন রাইট শেয়ার আপনি নিলে ইট হ্যাজ নো ইম্প্যাক্ট অন ইউর ওয়েলথ ইন আ পারফেক্ট মার্কেট। হ্যাঁ, তো গিয়ারিং নিয়ে আলোচনা করব। এরপর আরেকটা জিনিস আছে অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু, এপিভি। এপিভি নামে একটা কনসেপ্ট আছে, এটা নিয়েও আমি আলোচনা করব। এবং ফাইনালি বিজনেস ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করব। এই 3-4টা টপিক আলোচনা করতে করতে আরো টুকটাক আপনাদের এফএম এর যা যা থিওরি আছে, মাঝে হয়তো মানে ছোটখাটো কিছু থিওরিটিক্যাল আলোচনা আছে, এভরিথিং এই বইয়ের মধ্যে যা যা আছে এভরিথিং ছোটখাটো থিওরিটিক্যাল আলোচনা আই উইল কভার ইট। এবং আমার এন্ডে আপনারা অ্যাজিউম করে নেন যে 15 তারিখের পরে এট ম্যাক্স আমার এন্ডে টোটাল 3টা ক্লাস লাগবে। সো ইউ উইল হ্যাভ এনাফ টাইম ফর ইউর প্রিপারেশন। 15th এপ্রিলের মধ্যে মশিউর ভাই শেষ করার পর 15 এপ্রিল হলো বুধবার পরে, এরপর শুক্রবার হলো 17 এবং 18 তারিখ। আমি চেষ্টা করব এই 17-18 তারিখ যে শুক্র শনি এই 2 দিনের মিলে যে ক্লাসগুলো আছে এখানে সব ধরনের টুকটাক থিওরিটিক্যাল আলোচনা এগুলা আমরা শেষ করে ফেলবো। আর ম্যাথস আমাদের খুব একটা নাই এখন, আমাদের বেশি বেশি থিওরি, ভেরি প্র্যাকটিক্যাল থিংস টু ডিসকাস অ্যাবাউট। ঠিক আছে, কারো কিছু বলার আছে? আচ্ছা, আপনারা বলেন তো আমাকে, ভেরি অনেস্টলি বলেন আপনাদের কাছে ক্লাসগুলো কেমন লাগছে? ক্লাসকে আপনারা এনজয় করতে পারছেন? জি ভাইয়া। ওকে ওকে। এমনি আপনাদের কি মনে হচ্ছে যে না ক্লাস এখানে আমরা যেভাবে কভার করছি এটা বেশি ফাস্ট হয়ে যাচ্ছে বা বোঝা যাচ্ছে না এগুলা? ভাইয়া বোঝা যাচ্ছে, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না ভাইয়া। ওকে ভাই, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, সো আই উইশ ইউ অল দ্য বেস্ট অফ লাক ফর ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল। আপনারা একটু, আমি যেটা বলেছি চ্যাপ্টার 9 and 10 এন্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল, এই দুইটা হলো ক্রুশিয়াল এরিয়া অফ দ্য সিলেবাস। চ্যাপ্টার 2 এবং 3 যখন মশিউর ভাই পড়াবে যথেষ্ট মনোযোগ দিয়ে নিজেরা খাতা কলম দিয়ে প্র্যাকটিস করবেন, কারণ আমাদের হাতে ধরবেন 12 দিন, নেক্সট 12 ডেজ শুধুমাত্র ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল, আর কোনো কিছু এর মধ্যে ঢুকাবো না। 15th এপ্রিলের পরে আমরা তারপরে বাকি থিওরি যা আছে আমরা উইল র্যাপ আপ দ্য সিলেবাস। তো তাহলে আজকের জন্য লেট আস ক্লোজ দ্য ক্লাস। ঠিক আছে?